আচ্ছা, সরি একটু লেট হয়ে গেছে। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমাদের টিস্যু এবং টিস্যু সিস্টেমের যে লেকচার নাম্বার 2 আছে, ওই লেকচার নাম্বার 2তে সবাইকে স্বাগতম। তোমরা জানো গত ক্লাসে আমরা একটা বেসিক ক্লাস নিয়েছিলাম টিস্যু এবং টিস্যু সিস্টেমের। সেখানে আমরা ভাজক কোষ নিয়ে আলোচনা করছিলাম এবং ভাজক টিস্যুর বৈশিষ্ট্য উইথ লজিক নিয়ে আমরা ভাজক টিস্যুর বৈশিষ্ট্যটা আলোচনা করছিলাম। আশা করি তোমরা ওই ক্লাসটা সবাই করছো। আজকের ক্লাসটাও গুরুত্বপূর্ণ, বিকজ আজকের ক্লাসটা থেকেও কিন্তু প্রশ্ন আসবে পরীক্ষায়। সো আমি এখানে কি লিখে দিছি তোমরা বুঝতেই পারতেছো। এই যে জিনিসটা লিখে দিছি সেটা হচ্ছে ভাজক টিস্যুর প্রকারভেদ। যে ভাজক টিস্যুকে কয়েকটা ভিত্তির উপর ভাগ করা হয়েছে। ভিত্তি মানে বুঝো, যেমনটা হচ্ছে যেমন তোমরা যখন ক্লাসে থাকো, ধরো তোমরা যখন কলেজে থাকো, তোমাদের একটা রোল নাম্বার আছে, রোল নাম্বারের ভিত্তিতে তোমাদেরকে ভাগ করা হয়েছে। অথবা অনেক সময় দেখা যায় যে রেজাল্টের উপর ভিত্তি করে তোমাদেরকে ভাগ করা হয়, যে প্লাস কয়জন পাইছে, এ মাইনাস কয়জন পাইছে। এগুলো হচ্ছে ভিত্তি না থাকলে তুমি কিন্তু ভাগ করতে পারবে না। সো ভিত্তি লাগবে। সে এই ভিত্তি অনুসারে উৎপত্তি, একটা ভিত্তি অবস্থান, একটা ভিত্তি কোষ বিভাজন, একটা ভিত্তি কার্যক্রম, একটা ভিত্তি, এরকম ভিত্তি অনুসারে আমরা ভাজক টিস্যুকে অনেকভাবে ভাগ করছি। সেটার একটা একসাথে লিখে দিছি, কারণ এগুলো আমরা সবাই এগুলো কিন্তু আমরা ব্যাখ্যা করব। আমি বারবার বলতেছি, বুঝে বুঝে পড়তে হবে, মুখস্থের কিছু নাই। প্রত্যেকটা লাইন তোমাকে বুঝে বুঝে পড়তে হবে। এখানে আমি একটা ফিগার আঁকছি, এটা কেন আঁকছি সেটা আমি বলবো। তার আগে তোমরা আমাকে বলো যে ভাইয়ার কথা শোনা যাচ্ছে কিনা। ফার্স্টে এটা বলবা, ভাইয়ার কথা শোনা যাচ্ছে কিনা এবং লাইভটা ক্লিয়ার কিনা। এই দুইটা জিনিস যদি বলো, আমরা তাড়াতাড়ি ক্লাসটা শুরু করে দিব। আমাকে একটু তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানাও আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং লাইভটা ক্লিয়ার কিনা। আশা করি সবাই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা আমাকে একটু বলো অল ক্লিয়ার কিনা। হ্যাঁ, তোমরা একটু আমাকে বলো অল ক্লিয়ার কিনা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা একটু বলো অল ক্লিয়ার কিনা। তোমাদের থেকে অল ক্লিয়ার কিনা জানতে চাচ্ছি। মাহফুজা বলছো ক্লিয়ার ভাইয়া, আরো কয়েকজন বলো। মাহফুজা বলছো ক্লিয়ার। আর কারো কাছে কি আমার কথা আর এবং লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে না? ও স্যাড, ভেরি স্যাড। কারো কাছে কথা শোনা যাচ্ছে না, শুধু মাহফুজা দিয়া ক্লিয়ার ভাইয়া, আর বাকিরা কই? একটু বলো, তোমরা একটু বলো না আমার লাইভ ক্লিয়ার কেন। সালাম দিচ্ছ, বলতেছি কি আর ওয়ালাইকুম আসসালাম। আশা করি ক্লিয়ার বলছো একজনে। আমি তার উপর ভিত্তি করে ক্লাসটা শুরু করে দিচ্ছি, বিকজ আমার কাছে একটা আলাদা কোনো মোবাইল নেই। সো একটু আমি ওই পাশে যাই কমেন্ট চেক করবো আর কি। আশা করি তোমাদের সবার কাছে আমার কথা শোনা যাচ্ছে। দেখো, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তার আগে আমি এই ফিগারটা বলে দিই। এই যে কিসের ফিগার, এটা তোমরা সামনে গেলেও পাবা। আজকের ক্লাসেও আশা করি, হ্যাঁ আজকের ক্লাসেও তোমরা এটা সম্বন্ধে জানতে পারবে। যাই হোক, আগে আমি এটা বলি এই জিনিসটা কি। প্রথমে তোমরা চিনো, ছোটবেলা থেকে পড়ে আসতেছ, হোয়াট ইজ ফ্লোয়েম, হোয়াট ইজ জাইলেম। এই দুইটা সম্বন্ধে তোমরা জানো। আমরা জানি ফ্লোয়েম একটা টিস্যু, জাইলেম একটা টিস্যু। এবং এই জাইলেম বলো বা ফ্লোয়েম বলো, এগুলোকে বলা হয় পরিবহন টিস্যু। তোমরা সবাই কিন্তু জানো, আমি আশা করি তোমরা সবাই জানো, কারণ ক্লাস 8, 9, 10 এগুলো পড়ে আসছো। মনে রাখবা, আমি ফ্লোয়েমের ইয়াতে লিখছি স্থায়ী এবং জাইলেমের এখানেও লিখছি কিন্তু স্থায়ী। দ্যাট মিনস আমি এটা বুঝাইতে যাচ্ছি, ফ্লোয়েম স্থায়ী টিস্যু, জাইলেম স্থায়ী টিস্যু। এটাও জানতে পারবে আজকে যে ফ্লোয়েমও কিন্তু স্থায়ী টিস্যু, জাইলেম কিন্তু স্থায়ী টিস্যু। এটা আজকে জানতে পারবে, কারণ আজকে আমরা স্থায়ী টিস্যুতেও যাব। তারপর দেখো, এই ফ্লোয়েম এবং স্থায়ী টিস্যুর মাঝখানে একটা টিস্যু আছে, যে টিস্যুটার নাম দিয়েছি ভাইয়া ক্যাম্বিয়াম। আর এই ক্যাম্বিয়াম শব্দটা তোমরা ফার্স্ট ক্লাসেই জানতে পারছিলা, যখন আমি ভাজক টিস্যুর একটা স্ট্রাকচার তোমাদেরকে এঁকে দিয়েছিলাম এবং নাম দিয়েছিলাম ক্যাম্বিয়াম। দ্যাট মিনস একমাত্র এই ক্যাম্বিয়ামটাই হচ্ছে ভাজক টিস্যু তথা ভাজক কোষ। এখান থেকে আমরা কি বুঝলাম? গত ক্লাসে তোমরা যদি খেয়াল করো, ভাইয়া বলছিলাম একটা কথা, মনে করে দেখো, বেসিকের ক্লাস, সব হচ্ছে বেসিক, মুখস্থের কিছু নেই। ভাইয়া বলছিলাম, ভাজক টিস্যু যদি কখনো বিভাজন বন্ধ করে দেয়, মানে ভাজক টিস্যু যদি বুড়া হয়ে যায়, তার যদি আর বিভাজনে সক্ষম না হয়, অক্ষম হয়ে যায়, তখন সে আর ভাজক থাকবে না, তখন সে হয়ে যাবে স্থায়ী। এজন্য আমরা বলছিলাম স্থায়ী টিস্যুর সংখ্যা বাড়ে কখন? যখন ভাজক টিস্যু স্থায়ী টিস্যুতে কনভার্ট হয়। দ্যাট মিনস আমরা এটা গত ক্লাস অনুযায়ী বলতে পারি, ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যুর সৃষ্টি। এজন্য স্থায়ী টিস্যুর সংখ্যা বাড়ে, আদারওয়াইজ স্থায়ী টিস্যুতে কোষ বিভাজন ঘটে না, তার সংখ্যা বাড়তে পারবে না, বাড়ে না। তাই ভাজক থেকে স্থায়ী টিস্যু সৃষ্টি হতে হবে।
তাহলে দেখো এখানে ক্যাম্বিয়ামটাই কিন্তু ভাজক টিস্যু, তাই না? দ্যাট মিন্স ভাজক টিস্যু হতে স্থায়ী টিস্যুর সৃষ্টি, ভাজক থেকে স্থায়ীর সৃষ্টি, দ্যাট মিন্স ক্যাম্বিয়াম থেকে এই ফ্লোয়েমের সৃষ্টি, ক্যাম্বিয়াম থেকে এই জাইলেমের সৃষ্টি। দ্যাট মিন্স এই যে মাঝখানে যে ক্যাম্বিয়াম আছে, এই ক্যাম্বিয়াম থেকে এই ফ্লোয়েমের সৃষ্টি, বিকজ ভাজক থেকে স্থায়ী সৃষ্টি, ভাজক থেকে স্থায়ী, গত ক্লাস অনুযায়ী ভাজক থেকে স্থায়ীর সৃষ্টি, ভাজক কোষ তথা ক্যাম্বিয়াম থেকে এই ফ্লোয়েমের সৃষ্টি, ক্যাম্বিয়াম থেকে এই জাইলেমের সৃষ্টি। এখন এই তিনটা একত্রে আছে না, ফ্লোয়েম, ক্যাম্বিয়াম, জাইলেম একত্রে আছে না? একত্রে থাকলে এটাকে আমরা কি বলি বলতো? কোনো একটা জিনিসকে যখন আমরা একত্রিত করি তখন এই জিনিসটার একটা নাম দেই আমরা। যেমন টাকাকে যখন আমরা একত্রিত করি, টাকা, অনেকগুলো টাকা, লক্ষ লক্ষ টাকা একত্রিত করি, তখন আমরা এই টাকার একত্রিত করে একটা নাম দেই। কি নাম দেই বলতো? বান্ডেল, টাকার বান্ডেল। দ্যাট মিন্স এইটাকে আমরা নাম দিব বান্ডেল। কেন বান্ডেল বলছি বলতো? কারণ ফ্লোয়েম, ক্যাম্বিয়াম, জাইলেম একত্রিত আছে, আর একত্রিত হওয়া মানেই তো বান্ডেল। এখন আসো এগুলোর কাজটা কি? তোমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছ, জাইলেম ফ্লোয়েমের কাজ হচ্ছে পরিবহন করা। দ্যাট মিন্স এদেরকে বলা হয় পরিবহন বান্ডেল। পরিবহনকে বলে ভাস্কুলার, তাই এটাকে বলা হয় ভাস্কুলার বান্ডেল। দ্যাট মিন্স ভাস্কুলার মিন্স পরিবহন, আর বান্ডেল কেন বলছে? তিনটা একত্রিত অবস্থায় থাকে। অন্যভাবে যদি বলি, এই ভাস্কুলার শব্দটার আরেকটা মিনিং হচ্ছে ফেসিকুলার। দেখো অনেক মিনিং, বাট এই দুইটা মিনিংয়ের একই অর্থ, সেটা হচ্ছে পরিবহন। দুটা মিনিংয়ের অর্থ এক, কিন্তু নাম ভিন্ন। তুমি ভাস্কুলার বললেও পরিবহন বুঝবা, ফেসিকুলার বললেও পরিবহন বুঝবা। ফেসিকুলার বান্ডেল বললেও পরিবহন বুঝায়, টিস্যু বোঝায়, ভাস্কুলার বান্ডেল বলেও পরিবহন বুঝায়। এই ফেসিকুলার শব্দটাও তুমি পাবা, ভাস্কুলার শব্দটাও পাবা। এখন যখন তুমি এই ভাস্কুলার ফেসিকুলার শব্দটা পাবা, তখন তুমি মনে রাখবা এই দুইটা শব্দের অর্থ একটাই, সেটা হচ্ছে পরিবহন করা। তুমি ছোটবেলা থেকে পড়ে আসছো। সো ফেসিকুলার মানে যে কথা, ভাস্কুলার মানে একই কথা। এই ফেসিকুলার শব্দটাও পাবা তোমরা, এটার সাথে তোমরা পরিচিত না, আমি জানি তোমরা ভাস্কুলারের সাথে পরিচিত, তাই ফেসিকুলারটা আমি বলে দিছি। ফেসিকুলার তোমরা পাবা, আর ফেসিকুলার শব্দটা যখন পাবা তখন ঠিক করে ফেলবা এটা আসলে কার কথা বলা হচ্ছে। এই জাইলেম, ফ্লোয়েম, ক্যাম্বিয়াম এগুলোর কথা বলা হচ্ছে। এখন ভাই এটা কেন আঁকছি? এখান থেকে ধরো এরকম একটা সৃজনশীল প্রশ্ন আসলো, সৃজনশীলের গতে আসলো, ধরো গতে, সাপোজ গতে আসলো, এখানে তো ক্যাম্বিয়াম বলে দেবে না, এখানে বলবে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এরকম বলবে, এটা হচ্ছে এ, এটা বি, এটা বলবে সি, এরকম বলবে। সৃজনশীল এরকম বলবে যে এটা এ দিয়ে বি দিয়ে দিবে, এটাকে এ দিয়ে দিবে, এটাকে সি দিয়ে দিবে, ঠিক আছে? এবং সৃজনশীল আসবে উদ্দীপকের এ চিহ্নিত অংশটির যে প্রকারভেদগুলো বর্ণনা করো, এরকম আসলো প্রশ্নটা আসলো। এ চিহ্নিত অংশের প্রকারভেদ নিয়ে আলোচনা করো। এ চিহ্নিত অংশের প্রকারভেদ নিয়ে আলোচনা করো। এ চিহ্নিত অংশের প্রকারভেদ নিয়ে আলোচনা করো। ভালোভাবে খেয়াল করো এবার এ মানে কি? এ মানে হচ্ছে ক্যাম্বিয়াম, আর ক্যাম্বিয়াম মানে হচ্ছে ভাজক। দ্যাট মিনস তোমাকে ক্যাম্বিয়াম তথা ভাজক টিস্যুর প্রকারভেদ নিয়ে আলোচনা করতে হবে। আর আজকের টপিক তো এটাই, ক্যাম্বিয়াম তথা ভাজক টিস্যুর প্রকারভেদ। ক্যাম্বিয়াম তথা ভাজক টিস্যুর প্রকারভেদ। তাহলে আজকে আমরা এই ভাজক টিস্যুর প্রকারভেদগুলো শিখবো। আশা করি এখন বুঝতে পারছো ভাইয়া কি এগুলো কেন লিখছি, আর তোমরা অনেক কিছু জেনে ফেলছো। চলো আমরা ভাজক টিস্যুর প্রকারভেদ নিয়ে যাই। প্রথমে আমরা এভাবে আগাবো, উৎপত্তি অনুসারে শিখবো, অবস্থান অনুসারে শিখবো। এই তিনটা দেখো, উৎপত্তি অনুসারে প্রারম্ভিক, প্রাইমারি, সেকেন্ডারি। অবস্থান অনুসারে শীর্ষস্থ, ইন্টারক্যালারি, পার্শ্বীয়। কোষ বিভাজন অনুযায়ী মাস, রিব, প্লেটস। কাজ অনুযায়ী প্রোটোডাম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড, মেরিস্টেম, বা গ্রাউন্ড আরেকটা অর্থ হচ্ছে ভিত্তি, ভিত্তি মেরিস্টেম। চলো আমরা এই প্রথমে আমরা এই পার্টটা নিয়ে আলোচনা করব। উৎপত্তি অনুসারে আমরা কিভাবে বুঝতে পারবো যে ভাজক টিস্যু তিন প্রকার, এই তিনটা নিয়ে আগে আলোচনা করব। সো আমি মুছে দিচ্ছি, হ্যাঁ তোমরা বলো যে আমি যতটুকু পর্যন্ত বলছি ততটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা। যদি বুঝতে পারো ভাই এখান থেকে আলোচনা করব, ওকে? একটু কমেন্টে বলো।
কমেন্টে বলো যে এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা, বা আমি কি আলোচনা করতে যাচ্ছি বুঝতে পারছো কিনা। আন্ডারস্টুড, রুবিনা বলছো আন্ডারস্টুড, ওকে, আন্ডারস্টুড হলে আন্ডারস্টুড। দেখো আমি কিন্তু প্রথমে এটা নিয়ে আলোচনা করব, তারপর আস্তে আস্তে যাবো, হ্যাঁ। এই জন্য আমার এগুলো আপাতত দরকার নাই, এই জিনিসগুলো আমার আপাতত দরকার নাই। আমি শুধুমাত্র এখন এই তিনটাও আমার এখন দরকার নাই, আমি প্রথমে এই উৎপত্তি অনুসারে শেখাবো তোমাদেরকে। দেখো বেসিক থেকে আলোচনা করতে হবে, এগুলো কিন্তু মনে হবে মুখস্থের জিনিস, বাট তুমি যদি একবার বুঝে যাও তোমার কাছে এগুলো মুখস্থ করতে হবে না। দেখো আমি কিভাবে তোমাদেরকে বলছি, আমি সব চিত্রের মাধ্যমে তিনোটা বুঝাই দিব, চিত্রের মাধ্যমে তিনোটা বুঝিয়ে দিব, আর লিখেও দিব, সমস্যা নেই। প্রথমে দেখো ভাই একটা কথা বলি, একটা গাছের যে সৃষ্টি হওয়া, এই গাছের সৃষ্টি হওয়াটা যে নর্মালি আমরা যখন দেখি সেটা কিভাবে হয়, গাছের যে সৃষ্টির সূচনাটা আর কি, নট সৃষ্টি হওয়া, সূচনা। ধরুন আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, যেটা তোমরা অহরহ করো আমের সিজনের কথাই বলি তোমাদেরকে। তোমরা যখন আম খাও, আম খেয়ে যে জিনিসটা খাও না সেটা হচ্ছে আমের বোরা বা আমের বীজ, এটাকে বলে আমের বীজ। এটা তোমরা খাও না, এটা চেটে পুটে তোমরা খাও আর কি, বাট এত বড় জিনিস খাইতে পারবে না, শক্ত এটা। আমের বীজ যেটাকে বলে বোরা, এই আমের বোরাটা তোমরা খাও না, এটা তোমরা কি করো, ফেলে দাও। কোথায় ফেলে দাও? মাটিতে ফেলে দাও, আশেপাশে ফেলে দাও, মাটিতে ফেলে দাও, এরকম আর কি। তো আমের বোরাটা যখন মাটিতে ফেলে দাও, তখন দেখবা কিছুদিন পর এই আমের বোরা থেকে একটা সবুজ কালারের ছোট্ট অংশ বেরিয়েছে। কিছুদিন পর একসময় আরো সময় গেলে দেখবা এই ছোট্ট অংশটা বড় হয়ে একটা চারা হয়ে গেছে। হয় না এরকম? অহরহ দেখছো না? তুমি আমের বোরা খাইছো, খেয়ে ফেলাইছো, ফেলানোর কিছুদিন পর দেখতেছো আমের বোরা থেকে একটা সবুজ কালারের ছোট্ট একটা অংশ বেরিয়েছে। এতটুকু তো দেখলা, আরো কিছুদিন গেল, তারপর দেখলে এই ছোট্ট অংশটা আস্তে আস্তে চারা হয়ে গেছে, ছোটখাটো একটা চারা হয়ে গেছে। তারপর তুমি যদি এটাকে আরো বড় হতে দাও, তবে আস্তে আস্তে এটা আরো অনেক বড় হবে। দ্যাট মিনস যেটা তুমি ফেলে দিছিলা সেটা ছিল বীজ, এবং ওই বীজ থেকে একটা ছোট্ট অংশ বেরিয়েছিল। এই বীজ থেকে ছোট্ট অংশ বের হওয়াটাকে বলা হয় বীজের অঙ্কুরোদ্গম। বীজের অঙ্কুরোদ্গম মানে হচ্ছে বীজ থেকে যখন আস্তে আস্তে চারা বের হয়, বীজ থেকে আস্তে আস্তে যখন চারা বের হয়, ওই বীজ থেকে চারা বের হওয়ার প্রসেসটাই হচ্ছে অঙ্কুরোদ্গম। তাহলে আমি সেই আমের বোরাটা এখানে নিচ্ছি, একটু খেয়াল করবা, আমি সেই আমের বোরাটা এখানে নিচ্ছি, এটাই হচ্ছে আমের বীজ, এটাই হচ্ছে ভাই এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, এটা হচ্ছে কি, এটাই হচ্ছে সে বীজ। কিছুদিন পর তুমি দেখবা এই বীজটা থেকে এভাবে সুন্দর করে একটা ছোট্ট অংশ বেরোইছে, বেশি না, সবুজ কালারের হবে আর কি, আমি এখানে লাল কালার দিয়ে দেখাচ্ছি। এই বীজটা থেকে সবুজ কালারের এটা আমি লাল দিছি আর কি, বা ধরে না একটা ছোট্ট অংশ বেরিয়েছে, এই বীজটা থেকে ছোট্ট অংশ বেরিয়েছে। এখান থেকেই মূলত বৃদ্ধিটা শুরু হবে গাছটার। এখনো গাছ হয় নাই, জাস্ট ছোট্ট একটা অংশ বেরিয়েছে, তুমি এটাকে গাছ বলতে পারো না, পারবে? এই ছোট্ট একটা অংশকে তুমি গাছ বলতে পারবে? এটার সাথে গাছের কোনো মিল আছে? মিল নেই। দ্যাট মিনস এখান থেকেই অ্যাকচুয়ালি গাছ সৃষ্টির সূচনাটা হবে, এখান থেকেই সূচনাটা হবে, তাই না? নাকি অন্য কোথাও থেকে হবে? এই ছোট্ট একটা অংশ বের হলো, এখান থেকেই তো পরবর্তী এটা আরো বড় হবে, বড় হয়ে গাছ হবে। এখনো কিন্তু এটাকে তুমি গাছ বলতে পারো না, বাট এটাকে আমি বলতে পারি গাছ সৃষ্টির সূচনা। সূচনা মানে কি? শুরু হওয়া। এই সূচনা মানে কি? শুরু হওয়া। শুরু হওয়াকে আরো সুন্দর করে বললে কি? প্রারম্ভিক মানে সূচনা মানে শুরু হওয়া। তাহলে প্রথম জিনিসটা তুমি শিখে ফেলছ, প্রারম্ভিক ভাজক টিস্যু বা প্রোমেরিস্টেম। প্রারম্ভিক মানে হচ্ছে সূচনা মানে শুরু হওয়া। দ্যাট মিনস একটা উদ্ভিদের বৃদ্ধির সূচনা যে ভাজক টিস্যু করে থাকে, সেই ভাজক টিস্যুকে বলা হয় প্রারম্ভিক ভাজক টিস্যু। একটা উদ্ভিদের বৃদ্ধির সূচনা যে ভাজক টিস্যু করে থাকে, সেই ভাজক টিস্যুকে বলা হয় প্রারম্ভিক ভাজক টিস্যু। দ্যাট মিনস আমি এখানে একটু দেখাতে পারি, এই জায়গায় যে ভাজক টিস্যু থাকবে, এই জায়গার ভাজক টিস্যুকে ভাইয়া কি নাম দেব? প্রারম্ভিক ভাজক টিস্যু। এই জায়গার ভাজক টিস্যুকে ভাইয়া কি নাম দেব? প্রারম্ভিক ভাজক টিস্যু। কেন? প্রারম্ভিক মানে কি? শুরু হওয়া মানে কি? সূচনা। তাহলে একটা উদ্ভিদের বৃদ্ধির সূচনা এই প্রারম্ভিক ভাজক টিস্যুর কারণেই হয়।
দ্যাটস ওয়াই প্রারম্ভিক ভাজক টিস্যু বলা হচ্ছে। এখানে যে ভাজক টিস্যুগুলো থাকবে এটা হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু। আস্তে আস্তে এগুলো বিভাজিত হবে, বিভাজিত হয়ে গাছটাকে আরও বড় করবে। দ্যাট মিনস আমি তোমাদেরকে প্রারম্ভিক ভাজক টিস্যুটা আশা করি বোঝাতে পারছি। এখন এখান থেকে বৃদ্ধির সূচনা হবে। ভাজক টিস্যুর কাজ হচ্ছে বিভাজন করা, রাইট? গত ক্লাসেই পড়েছি ভাজক মানে কি, বিভাজিত হতে পারে। দ্যাট মিনস এটা কি এরকম থাকবে, এটাকে আরও বড় হবে। দ্যাট মিনস এটা এভাবে বড় হবে। কিভাবে বড় হবে? লম্বাই বড় হবে। কিভাবে? লম্বাই, এভাবে সুর করে বেড়ে যাবে। দেখো দেখো দেখো, সুর করে বাড়তেছে। আরে কি আগে দেখো দেখো দেখো, সুর করে বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। আহা, কত সুন্দর করে লম্বা হয়ে গেল গাছটা, কত সুন্দর করে লম্বা হয়ে গেল। ছিল এতটুকু, এত লম্বা হয়ে গেল। এখান থেকে আস্তে আস্তে পাতা আসবে। ধরো না এখান থেকে তোমরা আঁকিও না এমনি, এখান থেকে ধরো পাতা আসবে আস্তে আস্তে। তখন একটু গাছ গাছ লাগবে। এতক্ষণ ধরে তো গাছ লাগে নাই, এখন একটু গাছ গাছ লাগবে, কারণ বড় হচ্ছে। ঠিক আছে, এই যে গাছটা লম্বাই বড় হলো, কিসে বড় হলো? লম্বাই, নট প্রস্থে, লম্বাই বড় হলো। এই লম্বাই বড় হওয়ার জন্য এক ধরনের ভাজক টিস্যু দায়ী, যেটাকে বলা হয় প্রাইমারি ভাজক টিস্যু। দ্যাট মিনস এখানে এই জায়গায় যে ভাজক টিস্যু কাজ করবে, এই জায়গায় যে ভাজক টিস্যু কাজ করবে, এটাকে আমরা বলবো প্রাইমারি ভাজক টিস্যু। দ্যাট মিনস আমরা এটাও শিখে গেলাম, আমরা আরও বিস্তারিত বলবো। আমি জাস্ট চিত্র দিয়ে বোঝাচ্ছি। প্রথমে প্রাইমারি ভাজক টিস্যু, প্রারম্ভিক ভাজক টিস্যুর পরে কিন্তু প্রাইমারি ভাজক টিস্যু। দ্যাট মিনস মাথায় রাখবা, এই জায়গায় ছিল প্রারম্ভিক ভাজক টিস্যু। হ্যাঁ, আস্তে আস্তে গাছটা যখন লম্বায় বাড়তেছে, তখন যে ভাজক টিস্যুর কারণে গাছটা আসলে লম্বায় বাড়তেছে, সেটাকে এই নামটা চেঞ্জ হয়ে গেছে, এটাকে আমরা তখন বলতেছি প্রাইমারি ভাজক টিস্যু। তাহলে কি আমরা বলতে পারি প্রারম্ভিক ভাজক টিস্যু হতেই প্রাইমারি ভাজক টিস্যুর সৃষ্টি? তাহলে কি আমরা বলতে পারি প্রারম্ভিক ভাজক টিস্যুর হতে প্রাইমারি ভাজক টিস্যুর সৃষ্টি? বিকজ প্রাইমারি তখনই আসবে যখন প্রারম্ভিক থাকবে। শুরুতে প্রারম্ভিক ছিল, তারপর এখানে বিভাজিত হইতে 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 লম্বাই বাড়ছে, তখন এটার নাম হয়ে গেছে প্রাইমারি। দ্যাট মিনস আমরা কি বলতে পারি যে প্রাইমারি ভাজক টিস্যুর সৃষ্টি করতে প্রারম্ভিক ভাজক টিস্যু হতে, বিকজ আগে প্রারম্ভিক তারপর প্রাইমারি। তার মানে বোঝাই যাচ্ছে প্রাইমারি আসছে থেকে, প্রারম্ভিক থেকে। তাহলে আমরা এটা বলতেই পারি প্রারম্ভিক থেকে প্রাইমারি ভাজক টিস্যুর সৃষ্টি। আর প্রাইমারি কারণে গাছটাই লম্বা বাড়ছে, প্রাইমারি কারণে গাছটা কিসে বাড়ছে? লম্বাই বাড়ছে। বা আমি যে কথাগুলো বলতেছি সেগুলো আমরা পরে দিয়ে লিখে ফেলবো, লিখলে দেখবা তুমি বুঝে গেছো। বিকজ আমরা তো আগে বেসিকটা ক্লিয়ার করে ফেলতেছি, তবে লিখাগুলা বোঝা কোনো ব্যাপার না। তার মানে প্রারম্ভিক থেকে প্রাইমারি, এতটুকু তো তোমাদের ক্লাসে ক্লিয়ার। এখন দেখো একটা জিনিস আমাকে তোমরা বলো, গাছটা কি ইনফিনিটি টাইম লম্বা হতে থাকে? মানে একটা গাছ যখন লম্বা হয়, এমন কি সে আজীবন লম্বা হতে থাকে? আজীবন লম্বা হতে থাকে, ইনফিনিটি টাইম লম্বা হতে থাকে। এরকম হলে কিন্তু গাছটা মহাশূন্যে চলে যাবে। আর মহাশূন্য যখন গাছটা চলে যাবে, তখন আমরা কি করতাম? গাছের উপর দিয়ে বেয়ে 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 মহাশূন্যে চলে যেতে পারতাম। রকেট লাগতো না, রকেটের ব্যবসায় লাল বাতি জ্বলতো। রকেটের ব্যবসা কি জ্বলতো? লাল বাতি জ্বলতো। তাহলে প্রশ্ন হচ্ছে, ইনফিনিটি টাইম একটা গাছ কখনো বাড়ে না, একটা পর্যায়ে গিয়ে গাছ বাড়া স্টপ হয়ে যায়। ধরে নিলাম এই পর্যায়ে গিয়ে গাছটা লম্বাই বেড়ে যাওয়াটা স্টপ করে দিছে, তার কারণে আমি আর লম্বাই বাড়াচ্ছি না। কোন পর্যায়ে? এই পর্যায়ে। এইবার তোমরা আমাকে একটা জিনিস বলো, যখন ভাজক টিস্যু, গত ক্লাসে পড়েছি, এই জন্য বলছি গত ক্লাস, এই জিনিসগুলা তোমরা বুঝবা কেন আমি আগে পড়েছিলাম। গত ক্লাসে বলছিলাম এই জিনিসগুলো আমি কেন আগে পড়েছিলাম, তোমরা বুঝবা, এখন বুঝবা। দেখো গত ক্লাসে বলছিলাম ভাজক টিস্যু তখনই স্থায়ী টিস্যু হয় যখন বিভাজন বন্ধ করে দেয়। গত ক্লাসে আমি বলছিলাম ভাজক যখন বিভাজন বন্ধ করে দিবে তখন সে স্থায়ী হয়ে যাবে। এটা আমি গত ক্লাসে বলছিলাম, তোমরাও জানো। তাহলে আমাকে বলো, এই পর্যায়ে এসে তো বিভাজন বন্ধ হয়ে গেছে, তাই বাড়তেছে না, কারণ বিভাজনের সাথে বৃদ্ধির সম্পর্ক আছে। বিভাজিত না হলে বৃদ্ধি হবে না। তো এই পর্যায়ে এসে বৃদ্ধিটা স্টপ হয়ে গেছে, দ্যাট মিনস বিভাজন বন্ধ হয়ে গেছে। এখন আমাকে বলো, ভাজক টিস্যু যদি বিভাজন বন্ধ করে দেয়, এটা আর ভাজক থাকবে? স্থায়ী হয়ে যাবে। দ্যাট মিনস ভাই এখানে একটা কথা লিখি, এটা হবে প্রাইমারি ভাজক, এবং এই জায়গায় যেটা থাকবে সেটা আর ভাজক থাকবে না, এটা হয়ে যাবে স্থায়ী টিস্যু। দ্যাট মিনস প্রাইমারি থেকে আসছে বিদায়, এটাকে আমি বলবো
প্রাইমারি স্থায়ী টিস্যু। দেখছো দেখছো প্রাইমারি ভাজক কি হয়ে গেছে? স্থায়ী টিস্যু। ভাজক কি হয়ে গেছে? স্থায়ী। দ্যাট মিনস আমরা বলতে পারি প্রাইমারি স্থায়ী কখন সৃষ্টি হয়? যখন প্রাইমারি ভাজক বিভাজন বন্ধ করে দেয়, তখন বিভাজন বন্ধ করে দিলেই প্রাইমারি ভাজক টিস্যু হয়ে যাবে প্রাইমারি স্থায়ী টিস্যু। প্রাইমারি ভাজক টিস্যু হতেই প্রাইমারি স্থায়ী টিস্যু সৃষ্টি। এতটুকু তো একদম ক্লিয়ার, বিকজ এটা বেসিক জিনিস, গত ক্লাসে আমরা এগুলো বলছিলাম, আজকে এখানে অ্যাপ্লাই করতেছি। প্রাইমারি ভাজকটাই প্রাইমারি স্থায়ী হয়ে গেছে। এখন আসো, একটা উদ্ভিদ কখনো কি শুধু লম্বাই বাড়ে? শুধু যদি লম্বাই বাড়তো তাহলে একটা উদ্ভিদ কখনো মোটা হতো না। যে হ্যাংলা পাতলা ছিল আজীবনই হ্যাংলা পাতলা থাকতো। যেমন আমের যখন চারাটা বের হলো তখন হ্যাংলা পাতলা ছিল, কিন্তু একসময় যে আম গাছ, বর্তমানে যে আম গাছ, অ্যাডাল্ট আম গাছগুলো দেখতেছে, এগুলো কি চিকন না মোটা? তার মানে একটা উদ্ভিদে শুধু লম্বাই বাড়ে না, পাশ দিয়েও বাড়ে। এই পাশ মানে হচ্ছে ব্যাস। পাশ যে কথা, ব্যাস একই কথা, মোটা একই কথা। দেখো, পাশ যে কথা, মোটা একই কথা, ব্যাস একই কথা, পুরুত্ব একই কথা। চারটা শব্দ, ডিফারেন্ট শব্দ, বাট মিনিং এক। পাশ, ব্যাস, পুরুত্ব, আর এটা হচ্ছে মোটা। চারটা শব্দ একই, ভিন্ন শব্দ বাট একই কথা। এই চিকনা হ্যাংলা পাতলা গাছ এরকম থাকলে তো হবে না, এদিক দিয়ে তাকে বাড়তে হবে। এই দেখো, পাশ দিয়ে তাকে এরকম বাড়তে হবে। ধরো এখন গাছটা এরকম মোটা হয়ে গেছে, দেখো গাছটা এরকম মোটা হয়ে গেছে। এই গাছটা যে মোটা হলো, এই গাছটা যে মোটা হলো, এই গাছটা যে মোটা হলো, এই যে গাছটা যে মোটা হলো, আগে চিকনা ছিল, এই মোটা হওয়াটা কার কারণে হলো? এখানেই হচ্ছে মেইন, সেকেন্ডারি ভাজক টিস্যুর কারণে। দ্যাট মিনস এখানে আমি লিখতেছি সেকেন্ডারি ভাজক টিস্যুর কারণে তোমার এই উদ্ভিদ পাশ দিয়ে বৃদ্ধি পায়, মানে মোটা হয়, সেকেন্ডারি ভাজক কারণে। তাহলে আমরা তিনটে জিনিস শিখে ফেলছি: প্রারম্ভিক, প্রাইমারি, সেকেন্ডারি। প্রারম্ভিক, প্রাইমারি, সেকেন্ডারি, এটা হচ্ছে উৎপত্তি অনুসারে। এখন প্রাইমারি স্থায়ীর পর আসছে সেকেন্ডারি ভাজক, এটা মাথায় রাখবা। প্রাইমারি স্থায়ীর পর আসছে কি? প্রাইমারি স্থায়ীর পর আসছে সেকেন্ডারি ভাজক। তাহলে আমরা কি বলতে পারি? প্রাইমারি স্থায়ী টিস্যু হতে সেকেন্ডারি ভাজকের সৃষ্টি। দেখো, একটার সাথে একটা লিঙ্ক আপ দেখছো? এগুলো তোমরা বইয়ে পাবা, লাইন পাবা, বাট তুমি যদি পড়তে জানো, তোমার লাইনগুলা লাইন মনে হবে না, মনে হবে এক একটা বেসিক। তুমি দেখো, প্রথমে প্রারম্ভিক ছিল, তারপর প্রাইমারি এসে, এই জন্য আমরা বলছি প্রারম্ভিক থেকে প্রাইমারি ভাজক টিস্যু সৃষ্টি। প্রারম্ভিক ভাজক টিস্যু আস্তে কি হয়ে গেল? প্রাইমারি স্থায়ী টিস্যু হয়ে গেল। তাই বললাম প্রারম্ভিক ভাজক থেকে প্রাইমারি স্থায়ী টিস্যু সৃষ্টি। যখন প্রাইমারি স্থায়ী টিস্যুর পর সেকেন্ডারি ভাজক আসলো, তখন আমরা বললাম প্রাইমারি স্থায়ী টিস্যু সেকেন্ডারি ভাজক সৃষ্টি করছে। প্রাইমারি স্থায়ী টিস্যু সেকেন্ডারি ভাজক টিস্যু কি করছে? সৃষ্টি করছে। দ্যাট মিনস সেকেন্ডারি ভাজক টিস্যু কোথেকে সৃষ্টি হয়েছে? প্রাইমারি স্থায়ী টিস্যু থেকে সৃষ্টি হয়েছে। এই জিনিসগুলো তুমি বই পাবা, কিন্তু তোমার কাছে এগুলো একটা সিম্পল লাইন মনে হবে, বাট এভাবে যদি তুমি পড়ো, তোমার কাছে কিন্তু লাইনগুলো বেসিক মনে হবে। এখন মনে হবে লাইনগুলো বেসিক, বিকজ এখন তুমি জানতে পারছো। এখন চলো, এভাবে তো আমরা শিখে ফেলছি অনেক কিছু। এবার চলো বইয়ে কি কথাগুলো লিখছে সেগুলো আমি তোমাদেরকে একটু লিখে দিই। প্রথমে আমি একটু প্রারম্ভিক নিয়ে লিখে দিই, যে তোমাদের অনেক, তোমরা আবার লিখে না দিলে তোমরা আবার পড়ো না বইয়ে, ঠিক আছে? আমি বলে দিই যে প্রারম্ভিক ভাজক টিস্যুর ডেফিনেশনটা আসতে পারে। তো ডেফিনেশনটা কি সেটা তোমরা বলতে পারবা, এখান থেকে দেখে দেখে বলতে পারবা। প্রারম্ভিক ভাজক টিস্যু এখান থেকে দেখে দেখে বলতে পারবা। সেটা হচ্ছে মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষ দেশে একটি ক্ষুদ্র অঞ্চল রয়েছে। এই ক্ষুদ্র অঞ্চলটাইতে যে টিস্যুগুলো থাকে এটা হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু। দেখো, মূল বা শীর্ষে, এইটা এখানে আমি বীজে দেখাইছি আর কি, ঠিক আছে? সেটা যে কোনো কিছু থেকে হতে পারে, যে কোনো কিছুর একটা ক্ষুদ্র অঞ্চল হতে পারে। তো মূল হতে পারে, সেটা কাণ্ড হতে পারে। সো মূল বা কাণ্ডের শীর্ষে একটি ক্ষুদ্র অঞ্চল রয়েছে এই জায়গায়। এই ক্ষুদ্র অঞ্চলে যে ভাজক টিস্যুগুলো থাকে এগুলো হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু। তাহলে ভাইয়া লিখে দিচ্ছি, দেখো বইয়ের কাকে বলে এগুলো লিখতে পারবা, নিজের থেকে বানায় বানায় লিখতে পারবা। এই যে আমি লিখে দিচ্ছি, মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষ দেশে একটি ক্ষুদ্র অঞ্চল রয়েছে, একটি ক্ষুদ্র অঞ্চল রয়েছে।
এই ক্ষুদ্র অঞ্চলে যে ভাজক টিস্যুগুলো থাকে সেগুলাই হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু, বিকজ এখান থেকেই উদ্ভিদের বৃদ্ধির সূচনাটা হবে। তারপর এখান থেকে আর কি লিখতে পারো, সেটা হচ্ছে তোমরা আমাকে বলো যে একটা কথা, সেটা হচ্ছে প্রারম্ভিক থেকে কিসের সৃষ্টি। এখানে দেখো মুখস্থ করতে হচ্ছে না, প্রারম্ভিক থেকে কিসের সৃষ্টি, প্রাইমারি ভাজকের সৃষ্টি। এই কথাটা বইয়ে পাবা, কিন্তু তুমি যদি লাইনটা পড়তা, বোঝার চেষ্টা না করতা এভাবে, তাহলে তোমার থেকে মনে হইতো এটা আবার কি। এখন তুমি বুঝতে পারতেছো প্রারম্ভিক থেকে কেন প্রাইমারি ভাজক টিস্যু সৃষ্টি, এখন বুঝতে পারতেছো, কারণ এটা আমরা আগে বুঝে ফেলছি। এই লাইনটাই আমরা এখানে লিখবো, প্রাইমারি থেকে প্রাইমারি ভাজক টিস্যু সৃষ্টি। প্রারম্ভিক থেকে প্রাইমারি ভাজকের সৃষ্টি। তাহলে তোমাকে যদি পরীক্ষায় বলে প্রারম্ভিক ভাজক টিস্যু কাকে বলে, এটা আসতে পারে, তুমি বলবা মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষদেশে একটি ক্ষুদ্র অঞ্চল রয়েছে, ঠিক আছে, যেখানে পরবর্তীতে প্রাইমারি ভাজকের সৃষ্টি, এটা বইয়ে আছে, তাকেই বলা হয় প্রারম্ভিক ভাজক টিস্যু। আমি আবার বলছি, মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষদেশে একটি ক্ষুদ্র অঞ্চল রয়েছে যেখান থেকে পরবর্তীতে প্রাইমারি ভাজকের সৃষ্টি, তাকেই বলে। দেখো এই কথাগুলো তুমি নিজের থেকে লিখতে পারবা। তারপর আরেকটা কথা তোমার জানতে হবে প্রারম্ভিক নিয়ে, আরেকটা কথা জানতে হবে যে এটার কাজটা কি। আমি বারবার বলছি প্রারম্ভিক মানে সূচনা, দ্যাট মিনস উদ্ভিদের যে বৃদ্ধির সূচনা, এটা এর কারণে হয়। তাহলে আমরা বলছি কি, উদ্ভিদের বৃদ্ধির সূচনা, এটা হচ্ছে তার কাজ। শেষ, প্রারম্ভিক নিয়ে তোমার জানাটা শেষ। এখন আমরা জানবো খ মানে কি বলতো, খ মানে কি বলতো, খ মানে হচ্ছে প্রাইমারি। খ মানে হচ্ছে কি, প্রাইমারিকে ইংরেজিতে তো প্রাইমারি বলে, বাংলায় বলে প্রাথমিক। প্রাইমারি বাংলা হচ্ছে প্রাথমিক, তো প্রাইমারি ভাজক টিস্যু মানে প্রাথমিক ভাজক টিস্যু। এখন দেখো প্রাইমারি ভাজক টিস্যুটা তোমরা ইতিমধ্যে জেনে ফেলছ, খুবই ইম্পর্টেন্ট এটা, এখান থেকে জেনে ফেলছ। প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে প্রাইমারি ভাজকের সৃষ্টি, এটা তো আমি এখানে লিখছি, দেখো বুঝাইছি। এবং তোমরা মনে রাখো, বুঝাইছিলাম এটা যে একটা উদ্ভিদ যে এভাবে লম্বায় বাড়তেছে, এই যে এখান থেকে এভাবে লম্বাটা হলো, একটা উদ্ভিদ যে দৈর্ঘ্য বাড়তেছে, এই দৈর্ঘ্য বাড়তেছে কার কারণে, প্রাইমারি ভাজক টিস্যুর কারণে। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস শিখে ফেলছি, বলতো কি বলতো, প্রাইমারি ভাজক টিস্যু কোত্থেকে আসছে, প্রারম্ভিক থেকে। তাহলে আবার সেম কথা, প্রারম্ভিক থেকে প্রাইমারি ভাজকের উৎপত্তি। দেখো এখান থেকে দেখে বলে ফেলছি, 2 নাম্বার প্রাইমারির নিয়ে 2 নাম্বার কেটা জানতে হবে, সেটা হচ্ছে উদ্ভিদের ভ্রূণ অবস্থায় এর উৎপত্তি। এই কথাটা তোমরা বুঝতে পারবা যদি এই জিনিসটা দেখো বীজ মানেই তো ভ্রূণটাই তো বীজ হইছে। তাহলে দেখো তো এই প্রারম্ভিকটা বীজ থেকে সৃষ্টি হয়েছে, আর প্রারম্ভিক থেকেই আসছে প্রাইমারি। দ্যাট মিনস আমরা বলতে পারি উদ্ভিদের ভ্রূণ অবস্থায় মূলত প্রাইমারি ভাজক টিস্যুর উৎপত্তি। বিকজ তুমি দেখো বীজ থেকে আসছে একটা ক্ষুদ্র অংশ, যেটাকে আমরা প্রারম্ভিক বলছি, পরবর্তীতে প্রারম্ভিক থেকেই প্রাইমারি ভাজক। দ্যাট মিনস আমরা বলতেই পারি বীজ তথা ভ্রূণ থেকেই মূলত প্রাইমারি ভাজক টিস্যুর সৃষ্টি, এটা আমরা বলতেই পারি। সো এটা হচ্ছে কথা, তোমরা কাকে বলে আশা করি লিখতে পারবা। এখন আরেকটা ইম্পর্টেন্ট তথ্য এখান থেকে দেখে বলবা। আমি মুখস্থ করে লিখতেছি না, আমি শুধু এখান থেকে দেখে বলতেছি। আরেকটা কথা তুমি এখান থেকে দেখে বলতে পারবা, প্রাইমারি ভাজক থেকে প্রাইমারি স্থায়ী সৃষ্টি। দেখো আমি দেখে বলতেছি, প্রাইমারি ভাজক থেকে প্রাইমারি স্থায়ী সৃষ্টি। দ্যাট মিনস এখানে কি লিখতে পারি, আরেকটা কথা, প্রাইমারি ভাজক থেকে প্রাইমারি স্থায়ীর সৃষ্টি। আরেকটা কথা মোস্ট ইম্পর্টেন্ট, প্রাইমারি ভাজক টিস্যুর কারণে উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি পায়।
তাহলে এটার কারণে এটা খুবই ইম্পর্টেন্ট, মেডিকেলে ভার্সিটিতে সব জায়গায় আসবে। উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি পায়, এটা কার কারণে? এটা কার কারণে? প্রাইমারি। এটা খুবই ইম্পর্টেন্ট। একটা উদ্ভিদ যে লম্বা হচ্ছে এটা কার কারণ? প্রাইমারির। এটা কার কারণ? প্রাইমারি। শেষ, আমাদের দুইটা শেষ, প্রারম্ভিক শেষ, প্রাইমারি শেষ। এখন আমাদের লাস্ট ওয়ান, সেটা হচ্ছে সেকেন্ডারি। এটাকে আমি সেকেন্ডারি বানাচ্ছি। সেকেন্ডারি, এটা হচ্ছে গ। দেখো সেকেন্ডারি কথা যদি আমরা বলি, এখান থেকে দেখে দেখে বলবা। এই যে সেকেন্ডারি, আমরা বলছি একটা উদ্ভিদ যে মোটা হচ্ছে, এই যে মোটা, একটা উদ্ভিদ যে মোটা হচ্ছে বা একটা উদ্ভিদ যে ব্যাসে বৃদ্ধি পাচ্ছে, একটা উদ্ভিদ যে পুরুত্ব বাড়তেছে, এটা কার কারণে? সেকেন্ডারি ভাজকের কারণে। তাহলে এখানে আমি একটু এডিট করতেছি, দেখো এখানে আমি কি লিখবো? উদ্ভিদ। উদ্ভিদ সেকেন্ডারি ভাজকের কারণে, এটা কিন্তু মেডিকেল আসছিল। উদ্ভিদ সেকেন্ডারি ভাজকের কারণে কি হয় বলো? ব্যাসে, ব্যাসে মানে বুঝতে, এভাবে হইলে ব্যাস বুঝাই, অথবা প্রস্থে। তোমরা জানো প্রস্থ হচ্ছে এরকম, দৈর্ঘ্য হচ্ছে এরকম, তাহলে এটাকে প্রস্থও বলা হয়। তারপর আমি যদি বলি পুরু, একই কথা, বা মোটা। তাহলে একটা উদ্ভিদ যে ব্যাসে বৃদ্ধি পাচ্ছে, এই ব্যাসে বৃদ্ধি পাচ্ছে কার কারণে? সেকেন্ডারি ভাজক টিস্যুর কারণে। এটা মেডিকেলে আসছিল পরীক্ষায়, মেডিকেলে মেবি আসছিল, আই হোপ। মেডিকেলে না আসলেও ভার্সিটিতে আসছিল, কিন্তু এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখবা দিয়ে দিতে পারে এখান থেকে, ঠিক আছে? এবার দেখবা যে এখান থেকে দিয়ে দিতে পারে। সো যাই হোক, এটা তো আমরা বুঝতে পারতেছি কেন সেকেন্ডারি ভাজকের কারণে উদ্ভিদ মোটা হচ্ছে। এই যে উদ্ভিদ যে মোটা হচ্ছে, এটা কার কারণে? সেকেন্ডারি ভাজকের কারণে। এখন তোমরা আমাকে এখান থেকে দেখে বলো, আর কি সেকেন্ডারি ভাজকের জন্য আর কি কি বলা যায়? সেটা হচ্ছে প্রাইমারি স্থায়ী থেকে সেকেন্ডারি ভাজকের সৃষ্টি। তাহলে এখানে আমরা কি বলতে পারি? এই দেখো, প্রাইমারি স্থায়ী থেকে, কোথায় লিখতে পারি? প্রাইমারি স্থায়ী থেকে, প্রাইমারি স্থায়ী থেকে সেকেন্ডারি ভাজকের সৃষ্টি। সেকেন্ডারি ভাজকের সৃষ্টি। দেখছো, দেখে দেখে বলতেছি ভাই, মুখস্থ করতেছি আমি। প্রাইমারি স্থায়ী থেকে সেকেন্ডারি ভাজকের সৃষ্টি। আরেকটা জিনিস আমরা জেনে গেছি সেকেন্ডারি সম্বন্ধে। এখন আরেকটা জিনিস না জানলেই নয়, সেটা হচ্ছে উদাহরণটা। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমরা বুঝাবো। এই উদাহরণটা আমরা বুঝাবো। এখানে দুইটা এক্সাম্পল মনে রাখবা। একটা হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম, আর একটা হচ্ছে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। ইন্টারফেসিকুলার, এই দুইটা জিনিস আমরা বুঝাবো, তবে এখন না, একটু ধৈর্য ধরবা, পরে বুঝাবো। এখন না, আমরা একটু ধৈর্য ধরবা, পরে বুঝাবো। দুইটা উদাহরণ মনে রাখবা যেটা সেকেন্ডারি ভাজকের কারণে হয়। একটি হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম, আর একটা হচ্ছে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। শেষ, আমাদের উৎপত্তি অনুসারে তিনটা ভাজক টিস্যু শেষ। এরপরে যে ভাজক টিস্যু, সেটা হচ্ছে অবস্থান অনুসারে। একটু তোমাদেরকে আমি সহজ করে দিব, মনে রাখবা উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু যে প্রকারভেদটা করছি, সেটার সাথে প্রায় অলমোস্ট মিল হচ্ছে অবস্থান অনুযায়ী। কেন বলবো এটার সাথে এটা মিল কেন আমি বলি। এখানে যে সেকেন্ডারি ভাজক টিস্যু দেখতেছ, এই সেকেন্ডারি ভাজক টিস্যুকে অবস্থান অনুযায়ী আরেকটা নামে ডাকা যাবে। দেখো সেকেন্ডারি মানে কি, একটু দেখো, এখানে দেখো, এটা মানে সেকেন্ডারি, আর এটা মানে পাশ না? এটা মানে কি পাশ না? হ্যাঁ, এটা মানে পাশ না? পাশ মানে কি? পার্শ্বে থাকে আর কি। তাই সেকেন্ডারি ভাজক টিস্যু আরেক নাম হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু, যেটা আমরা অবস্থান অনুসারে দেখব। একদম হুবহু এগুলাই হবে। সেকেন্ডারি ভাজক টিস্যুতে যা পাবা, যা পাবা, অবস্থান অনুযায়ী যখন আমরা পার্শ্বীয় ভাজক টিস্যু পড়বো তাই পড়বো। বিকজ সেকেন্ডারি মানে পার্শ্বীয়, মানে দেখো এটা পার্শ্বীয়, সেকেন্ডারি মানে পার্শ্বীয়, তো সেকেন্ডারি ভাজক টিস্যু যে কথা, পার্শ্বীয় ভাজক টিস্যু সে কথা। সেকেন্ডারি ভাজক টিস্যু যে কথা, পার্শ্বীয় ভাজক টিস্যু সে কথা। এছাড়া আমরা আরও কিছু জানতে হবে, আরও কিছু এক্সট্রা ইনফরমেশন জানতে হবে। তাই আমি এই জিনিসগুলো মুছতেছি না, বিকজ সেকেন্ডারি ভাজক টিস্যুতে যে এই জিনিসগুলো যখন পাবো, পার্শ্বীয় ভাজক টিস্যুতেও এই জিনিসগুলো পাবো। বিকজ সেকেন্ডারি আর পার্শ্বীয় সেম কথা, তুমি নিজেই দেখতেছো, পাশ। ওকে, আবার দেখো একটু আগে যেটা পড়ছি সেটা হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু।
এই যে উদ্ভিদটা এই যে লম্বায় বৃদ্ধি পাইছে, এই যে লম্বায় বৃদ্ধি পাইছে কার কারণে? প্রাইমারি ভাজক টিস্যুর কারণে। ঠিক সেমভাবে অবস্থান অনুযায়ী যখন পড়ব তখন এই প্রাইমারি ভাজক টিস্যু যে কথা, শীর্ষস্থ ভাজক টিস্যু একই কথা। শীর্ষস্থ ভাজক টিস্যুর কারণে উদ্ভিদ লম্বায় বৃদ্ধি পায়, প্রাইমারির কারণেও লম্বায় বৃদ্ধি পায়। তাই শীর্ষস্থ ভাজক টিস্যু কিন্তু প্রাইমারি, অবস্থান অনুসারে সেম। শীর্ষস্থ ভাজক টিস্যুর কারণে উদ্ভিদ লম্বায় বৃদ্ধি পায়, প্রাইমারির কারণে উদ্ভিদ লম্বায় বৃদ্ধি পায়। তাহলে শীর্ষস্থ ভাজক টিস্যুকে আমি প্রাইমারি বলতে পারি না? পারি। এই কথাগুলো আসবে, আগেভাগে বলে দিচ্ছি। এই জিনিসটা ভাই একটু মুছে দিচ্ছি, এবং এই জিনিসটা মুছে দিয়ে তোমাদেরকে বোঝার সুবিধার্থে আমি একটা ফিগার আঁকবো যেটা আমার বইয়ের সাথে মিল নাই। বইয়ের ফিগারটা তো তোমরা লক্ষ্য করবাই, বাট আমি যেভাবে দেখাচ্ছি সেটা আগে ফলো করো। এই দেখো, আমি এখন অবস্থান অনুযায়ী পড়াচ্ছি। কি অবস্থান অনুযায়ী কি মনে আছে তো? একটু আগে চার্ট দিয়ে দিছি। পার্শ্বীয়, শীর্ষস্থ, আর একটা হচ্ছে ইন্টারক্যালারি, এই 3 প্রকার। আমি এখানে একটা ফিগার আঁকতেছি, তোমরা একটু দেখো আমি কি ফিগারটা আঁকতেছি। এরকম একটা ফিগার আঁকলাম, পুরাটা লাল করে দিছে। হ্যাঁ, আর এটা হচ্ছে মাটি। এটাকে আমরা একটা উদ্ভিদ হিসেবে কল্পনা করবো। এটা একটা উদ্ভিদ। হ্যাঁ, এবং মনে রাখবা এখানে তোমরা এরকম দুইটা ছোট করে এরকম করো। একটাতে পুরাটাকে এভাবে লাল মারো, তুমি কালো করে ফেলতে পারো। তোমার যেহেতু বল পেন, তাহলে তুমি এটাকে কালো করতে পারো। আর একটা এভাবে তুমি সাদা রাখবা, এভাবে স্পেস রাখবা। মনে রাখবা সাদা যেটা সেটা কি, আর লাল যেটা সেটা কি। সাদা যেটা সেটা কি, আর লাল যেটা সেটা কি। মনে রাখবা লাল যেটা এটা হচ্ছে ভাজক টিস্যু, লালটা হচ্ছে ভাজক টিস্যু। আর সাদা যেটা সেটা হচ্ছে স্থায়ী টিস্যু, তার মানে তুমি আমাকে বলো এখানে লাল যতগুলো জিনিস আছে এগুলো হচ্ছে ভাজক টিস্যু, আর এখানে শুধুমাত্র সাদা হচ্ছে এই দুইটা জায়গা। একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে এটা। এই দুইটা হচ্ছে স্থায়ী টিস্যু, সো এতটুকু মাথায় রাখবা। এইবার আসো কাহিনী কি। এটা যদি একটা উদ্ভিদ হয়, খেয়াল রাখবা একটা উদ্ভিদের এই অংশটা হচ্ছে শীর্ষ, শীর্ষ মানে একদম উপরে। দ্যাট মিনস এইটার যেহেতু শীর্ষ, তাই এখানে যে ভাজক টিস্যু থাকবে এটাকে আমরা বলবো শীর্ষস্থ ভাজক টিস্যু। এটাকে আমরা কি বলবো? শীর্ষস্থ। দেখো নামে বোঝা যাবে একটা উদ্ভিদের শীর্ষে মূল বা কাণ্ডের শীর্ষে যে ভাজক টিস্যু থাকবে এটার নামই শীর্ষস্থ ভাজক টিস্যু, তাই না? ওকে, এইবার আসো শীর্ষস্থ ভাজক টিস্যু, এটা অবস্থান অনুযায়ী করতেছি। অবস্থানটা কোথায়? শীর্ষে। এখন অবস্থানটা যদি শীর্ষে না হয়ে পাশ বরাবর হয়, তোমরা পাশ মানে বুঝো, দেখাচ্ছি পাশটা মানে বুঝো। লালগুলো হচ্ছে ভাজক, সাদাটা হচ্ছে স্থায়ী। পাশ হচ্ছে এই দেখো, এই পাশের লাল, এই পাশের লাল। এই যে পাশ বরাবর যেগুলো দেখতেছো লম্বালম্বি ভাবে এবং পাশ বরাবর, এই যে পাশ বরাবর যেগুলো আছে সেগুলোর নাম, এখানে যে ভাজক টিস্যু থাকবে সেগুলোর নাম নিশ্চয় এরকম হবে। এরকম হবে পাশ বরাবর বিদায়, সেগুলোকে বলবো পার্শ্বীয় ভাজক টিস্যু। দেখো আমি বারবার বলতেছি, বুঝে পড়তে হবে। কেন পার্শ্বীয়? কারণ লম্বালম্বি ভাবে দুই পাশে অবস্থিত, মানে পাশ বরাবর অবস্থিতর কারণে আমরা এটাকে বলছি পার্শ্বীয় ভাজক টিস্যু। এইবার আসো আরেকটা আছে অবস্থান, সেটা হচ্ছে ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু। এই জিনিসটা কি ভাইয়া? এটা একটু বোঝার আছে, তুমি একটু খেয়াল করবা। এই যে লাল অংশটা দেখতেছো মাঝখান দিয়ে, এই যে লাল অংশটা, এটা তোমার কি মনে হচ্ছে না
এই লাল অংশটা নিশ্চয় ভাইয়া শীর্ষস্থ ভাজক টিস্যুর সাথে ছিল। কোনো একটা কারণে এই ভাজক টিস্যুটা লালটা, দেখো আমি লালকে কি বলছি, ভাজক বলছি, সাদাকে স্থায়ী। এই লাল যে অংশটা আছে মাঝখানে, এটা নিশ্চয়ই এটার অংশ ছিল। কোনো একটা কারণে এই অংশটা এখান থেকে বিচ্ছিন্ন হয়ে এই জায়গায় চলে আসছে, তাই কি না? এই যে মাঝখানে যে লাল ভাজক টিস্যুটা আছে, এটা নিশ্চয়ই এটার অংশ ছিল। কোনো একটা কারণে এখান থেকে বিচ্ছিন্ন হয়ে, এই শীর্ষস্থ ভাজক থেকে বিচ্ছিন্ন হয়ে এটা এখানে চলে আসছে। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে স্থায়ী টিস্যু। মাঝখানে যে দেখো সাদা কালার মানে কি, এ দেখো সাদা, সাদা মানে কি স্থায়ী। তাহলে এটা একটা সাদা, এটা একটা সাদা, তাহলে এটা একটা স্থায়ী টিস্যু, এটা একটা স্থায়ী টিস্যু, তাই কি না? এটা একটা স্থায়ী টিস্যু, এটা একটা স্থায়ী টিস্যু, তাই কি না? তার মানে দুই স্থায়ী টিস্যুর মাঝখানে যে ভাজক টিস্যু আছে, এটাই হচ্ছে ইন্টার ক্যালারি, এটাই হচ্ছে ইন্টার ক্যালারি ভাজক টিস্যু। ইন্টার মানে হচ্ছে দুটির মধ্যবর্তী। ইন্টার শব্দটা মানে কি? ইন্টার মানে হচ্ছে দুটির মধ্যবর্তী। তুমি দেখো, দুটি স্থায়ী টিস্যুর মধ্যবর্তী, দুটি স্থায়ী টিস্যুর মধ্যবর্তী ভাজক টিস্যুকে বলে ইন্টার ক্যালারি ভাজক টিস্যু। শিখে ফেলছো? অবস্থা অনুযায়ী তোমরা তিনটা ভাজক টিস্যু শিখে ফেলছো। শীর্ষস্থ, পার্শ্বীয়, ইন্টার ক্যালারি ভাজক টিস্যু। দুটি স্থায়ী টিস্যুর মধ্যবর্তী ভাজক টিস্যুকে বলা হয় ইন্টার ক্যালারি, যেটাই শীর্ষস্থ ভাজক টিস্যু থেকে বিচ্ছিন্ন হয়ে এখানে এসে সৃষ্টি হয়েছে। ইন্টার মানে দুটির মধ্যবর্তী, এই জন্য এটার নাম ইন্টার ক্যালারি। ক্যালারি মানে স্থায়ী টিস্যু। এটাই হচ্ছে কথা, এটাই হচ্ছে কি কথা। দেখো শিখে ফেলছো। আসো এখন আমরা প্রথমে পার্শ্বীয় ভাজককে আমি সেকেন্ডারি ভাজক বলতে পারবো, বলছিলাম সেকেন্ডারি ভাজক যে কথা, পার্শ্বীয় সে কথা। তাই এখানে আমি সেকেন্ডারিটাকে এভাবে মুছে তোমাদেরকে একটু পার্শ্বীয় লিখতেছি। হ্যাঁ দেখো, আমি পার্শ্বীয় লিখতেছি। মাইন্ড করতে পারবা না কেন জানো? সেকেন্ডারি যে কথা, পার্শ্বীয় একই কথা। এই জিনিসগুলো সেম পার্শ্বীয়তেও থাকবে। এই জিনিসগুলো সেম কোথায় থাকবে বলো তো? পার্শ্বীয়তে থাকবে। দ্যাট মিনস আমরা পার্শ্বীয়র ক্ষেত্রে কি বলতে পারি? এই জিনিসগুলো তো থাকবেই, এগুলো তোমরা অবশ্যই লিখবা। তবে আমি আরো একটু বলি কিভাবে লিখবা। সেটা হচ্ছে মূল বা কাণ্ডের পার্শ্ব বরাবর এই পাশ, এই পাশ, এই পাশ, এই পাশ, পার্শ্ব বরাবর লম্বা লম্বি। দেখো এটা একটা লম্ব, এটা একটা লম্ব, পার্শ্ব বরাবর লম্বভাবে অবস্থিত ভাজক টিস্যুকেই বলা হয় পার্শ্বীয়। তাহলে তোমরা কি লিখবা? মূল বা কাণ্ডের পার্শ্ব বরাবর লম্বা লম্বি ভাবে, দেখো এই লম্বা, এই লম্বা, লম্বা লম্বি ভাবে অবস্থিত, লম্বা লম্বি ভাবে অবস্থিত ভাজক টিস্যুই হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। লম্বা লম্বিভাবে অবস্থিত ভাজক টিস্যুই হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। লম্বা লম্বিভাবে অবস্থিত ভাজক টিস্যু হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। এটা মাথায় রাখবা। এটা তো বুঝতেই পারতেছো, ফিগার দেখেই বুঝতে পারতেছো। তারপর তোমরা একটা বইয়ে পাবা, স্থায়ী টিস্যু থেকে পার্শ্বীয় ভাজক টিস্যুকের সৃষ্টি। এই কথাটাই তোমরা পাবা। এখানে সেকেন্ডারি লিখছিলাম ওইটা অনুযায়ী, তো আমি বলছি সেকেন্ডারি যে কথা, পার্শ্বীয় একই কথা। তাহলে তোমরা এই লাইনটা এখানেও পাবা, দেখবা যে লিখছে স্থায়ী টিস্যু থেকে পার্শ্বীয় ভাজকের সৃষ্টি। এই কথাটা এখানেও পাবা। তাহলে সেম না? সেকেন্ডারি ক্ষেত্রে যে কথা, এখানেও সেম কথা। তাই আমি বলছি সেকেন্ডারি মানে যে কথা, পার্শ্বীয় মানে একই কথা। এই কথাটা দেখো আমি এডিট করি নাই, যা আছে তাই লিখে দিছি। তো এই কথাটাও তোমরা কিন্তু বুঝে গেছো, তাহলে ভাইয়া এটা তো বলছিলাম প্রাইমারি যে কথা, সেকেন্ডারি যে কথা, পার্শ্বীয় একই কথা। এই জন্য বইয়ে লিখছে দেখবা পার্শ্বীয় ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু। বইয়ে কথাটা লিখছে পার্শ্বীয় ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু। বইয়ে এই কথাটা লিখছে, এই কথাটা বইয়ে লিখছে। কেন? আমি বলছি না সেকেন্ডারি যে কথা, পার্শ্বীয় একই কথা। বইয়ে লিখছে এরা সেকেন্ডারি ভাজক টিস্যু। দেখো সেকেন্ডারি পার্শ্বীয়, আশা করি বুঝতে পারছো।
তারপর তারপর আরো কিছু জিনিস তোমাদের জানতে হবে, এই দেখো, উদ্ভিদ ব্যাসে প্রস্থে পুরু বা মোটা বৃদ্ধি পায়, এটা কার কারণে? সেকেন্ডারি। তাহলে সেকেন্ডারি যে কথা, পার্শ্বীয় একই কথা না? তাই পার্শ্বীয়র কারণেও এই ঘটনাটাই ঘটবে, যে উদ্ভিদ ব্যাসে বা প্রস্থে বা পুরু বা মোটাই বৃদ্ধি পাবে। এটা সেকেন্ডারি ক্ষেত্রে যে কথা, পার্শ্বীয় ক্ষেত্রে একই কথা। তারপর সেকেন্ডারি উদাহরণ কর্ক ক্যাম্বিয়াম ছিল, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম ছিল। পার্শ্বীয়র উদাহরণ কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। একদম কপি, একদম কি ভাইয়া কপি, একদম ভাইয়া কি করতেছেন যে খালি কপি মারতেছেন, এই কপি। তারপর আর কি কি লিখতে হবে ভাইয়া, আর কি কি লিখতে হবে তোমরা একটু দেখো। এখানে জায়গা নাই বিদায় আমি এখানে একটু এডিট করতেছি, তোমরা তো নোট করবা পরে, আমি একটু এডিট করতেছি। দেখো দেখো আর কি কি হতে পারে, আর কি কি জানা দরকার। তো এই পার্শ্বীয়র যে কোষের গঠন, এদের কোষগুলো দেখতে কিরকম মনে রাখবা, এদের কোষের গঠন কিন্তু আয়তাকার। এদের কোষের গঠন কিরকম? এদের কোষের গঠন হচ্ছে আয়তাকার, আয়তত চিহ্ন। আর কি কি এখান থেকে জানতে হবে, এগুলো সবাই সুন্দর করে নোট করবা, দরকার আছে। তারপর মনে রাখবা, এই পার্শ্বীয় মানে সেকেন্ডারি, আর সেকেন্ডারি মানে গৌণ। দ্যাট মিনস মনে রাখবা, এদের কারণে এটা উদ্ভিদ কি গৌণ বৃদ্ধি, এটার কারণে উদ্ভিদের কি ধরনের বৃদ্ধি হয়? গৌণ বৃদ্ধি। দেখো মুখস্থ করতে হচ্ছে না, গৌণ বৃদ্ধি কেন বলতেছে? গৌণ মানে সেকেন্ডারি, সেকেন্ডারি পরে, পরে মানে গৌণ, তো গৌণ বৃদ্ধির সাথে যুক্ত। আশা করি তোমাদেরকে আমি বুঝাতে পারছি কেন গৌণ বৃদ্ধি বলছে। আরেকটা কথা তুমি পাবা, এখানে আমি মুছে দিচ্ছি, আরেকটা কথা তোমরা পাবা, মুছে দিচ্ছি, সেটা হচ্ছে পরিস্ফুটনের সাথে যুক্ত নয়। পরিস্ফুটনের সাথে যুক্ত নয়, এই কথাটা সবাই মুখস্থ করে চলে যাবে, কিন্তু আসল মিনিংটা বুঝবে না। তোমাদেরকে আগে আমি বলি পরিস্ফুটন মানে কি। পরিস্ফুটন মানেটা হচ্ছে, পরিস্ফুটন শব্দটার মানেটা হচ্ছে বড় হওয়া, ডেভেলপমেন্ট। পরিস্ফুটন শব্দটার অর্থ হচ্ছে ডেভেলপমেন্ট, ইংরেজিতে বলে ডেভেলপমেন্ট, বাংলায় বলে বড় হওয়া। তাই আমি এখানে একটু লিখে দিচ্ছি, তোমরাও লিখে ফেলো, বড় হওয়া। এখন তোমরা আমাকে বলো, ভাই মোটার সাথে কিন্তু বড় সম্পর্ক নাই। একজন যদি মোটা হয় আরেকজন যদি চিকনা হয়, আমরা বলতে পারবো না অ্যাকচুয়ালি কে বড় কে ছোট। হ্যাঁ, আমরা এটা বলতে পারি, হাইট দেখে বলতে পারি কে বড় হচ্ছে। যদিও মানুষের ক্ষেত্রে হাইটটা ম্যাটার করে না, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে ম্যাটারটা করে। বিকজ একটা উদ্ভিদটা বৃদ্ধি পাচ্ছে বা বড় হচ্ছে, সেটা আমরা তখনই বুঝবো যখন আমরা এই হাইটটা কম্পেয়ার করব, হাইট। বিকজ বড় হওয়া মানে উপর দিকে বাড়া এই উদ্ভিদের ক্ষেত্রে। এখন চিন্তা করো, পার্শ্বীয়র কারণে উদ্ভিদ পাশ দিয়ে বৃদ্ধি পায়, পাশ দিয়ে, এটাকে বড় হওয়া বলে না উদ্ভিদের ক্ষেত্রে। বড় হওয়া মানে লম্বাই বড় হওয়া, লম্বাই বাড়লেই আমরা বলবো বৃদ্ধি হচ্ছে। পাশ দিয়ে বাড়াটা তেমন পরিস্ফুটনের মধ্যে পড়ে না। তাই আমরা বলবো পরিস্ফুটনের সাথে যুক্ত নয়, মানে উদ্ভিদের বড় হওয়ার সাথে এই পার্শ্বীয়র কোনো হাত নাই, সেকেন্ডারি কোনো হাত নাই। কারণ আমরা উদ্ভিদের ক্ষেত্রে বড় হওয়া বলতে লম্বাই বড় হওয়াটাই বুঝবো, এটাই হচ্ছে কথা। এই জন্য পরিস্ফুটনের সাথে যুক্ত নয়, এই শব্দটা তোমরা পাবা। তোমাদের বইয়ে ভুল আছে, কি ভুল আছে সেটাও আমি বলবো, সমস্যা নেই। বইয়ের সাথে যদি না মিলাইতে পারো সমস্যা নেই, আমি বলবো কি ভুল আছে, বইয়ে ভুল আছে। আচ্ছা, তারপর আরেকটা কথা, উদ্ভিদ ব্যাসে বা প্রস্থে বা এটা তো বৃদ্ধি পায়, এটা তো আমরা বলছি। আর আমরা এখানে উদাহরণটাও বলছি, কর্ক ক্যাম্বিয়াম থাকে, তারপর আরেকটা কি থাকে, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম থাকে, এটাও আমরা বলছি এখানে। ঠিক আছে, তারপর দেখবা এখানে একটা শব্দ বলছে কাণ্ডের পার্শ্বে ভাস্কুলার বান্ডেল থাকে, মানে এটার অবস্থান, এগুলোর অবস্থান হচ্ছে কাণ্ডের পার্শ্বে ভাস্কুলার বান্ডেলে। এই শব্দটা মানেই আমরা বুঝি না। কাণ্ডের পার্শ্বে ভাস্কুলার বান্ডেলে থাকে হচ্ছে পার্শ্বীয় বাজক টিস্যু। এই শব্দটা তখনই বুঝবা যখন তুমি কর্ক ক্যাম্বিয়াম এবং ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম কি বুঝবা। বিকজ কর্ক ক্যাম্বিয়াম আর ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়ামই হচ্ছে ভাস্কুলার বান্ডেল। দ্যাট মিনস এই ভাস্কুলার বান্ডেলেই কিন্তু পার্শ্বীয় বাজক টিস্যুগুলো আছে। তাই বলা হচ্ছে কাণ্ডের পাশে ভাস্কুলার বান্ডেলে এই পার্শ্বীয় বাজক টিস্যু আছে। এই শব্দটা যদি বুঝতে চাও তাহলে দুইটা উদাহরণ আছে, একটা হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম আর একটা হচ্ছে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম।
এই দুইটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে আশা করি বুঝতে পারবো। আমি বুঝাচ্ছি তোমাদেরকে, দেখো এখানে তোমরা লিখবো অবশ্যই। আমি তোমাদেরকে বুঝাচ্ছি, একটু ধৈর্য ধরো, আমি তোমাদেরকে বুঝাচ্ছি। এই দেখো, হোয়াট ইজ কর্ক ক্যাম্বিয়াম অ্যান্ড ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, এটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। এটা হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। এখন পার্শ্বীয় ভাজক টিস্যুকে যদি তুমি গোল করে কাটো, মানে দেখো এটা হচ্ছে আমার উদ্ভিদ, তো পার্শ্বীয় মানে এই পাশ আর এই পাশ। এখন তুমি যদি এটাকে এভাবে গোল করে কাটো, গোল করে কাটাকে বলা হয় প্রস্থচ্ছেদ। মানে পার্শ্বীয় ভাজক টিস্যুকে যদি গোল করে কাটো তাহলে দেখতে কিন্তু এরকমই হবে। এই গোল করে কাটলে এটাকে বলা হয় প্রস্থচ্ছেদ, এভাবেই হবে। এখন দেখো মজার বিষয় কি, দেখো সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের গাছের বাইরের অংশ। এই অংশটা, এটা হচ্ছে বাইরের অংশ, ঠিক আছে না? এটা হচ্ছে বাইরের অংশ। তো এদিক দিয়ে আমরা একটা ভিতরে একটা অংশ দেখাবো, এটা হচ্ছে কেন্দ্র। এ দেখো, এটা হচ্ছে কেন্দ্র, এটা কেন্দ্র, আর এটা হচ্ছে বাইরের অংশ। এখন দেখো এই বাইরের অংশ যেটা, এটাকে আমরা বলতে পারি গাছের বাকল। তোমরা জানো একটা গাছের বাকল থাকে, বাকলগুলো খুব শক্ত হয়, গাছের কি বলে? বাকল বলে। এখন গাছের বাকলগুলো তখনই সৃষ্টি হবে যদি এখানে কোনো ভাজক টিস্যু থাকে। কারণ আমরা জানি ভাজক টিস্যুর বৃদ্ধির কারণেই কিন্তু উদ্ভিদের বৃদ্ধি পায়। দ্যাট মিনস এখানে কোনো ভাজক টিস্যু থাকতে হবে যাতে উদ্ভিদের বাইরের বাকলটা সৃষ্টি হয়। তো ভাইয়া দেখাচ্ছি যে এই জায়গায় কিছু ভাজক টিস্যু থাকে। ভাইয়া দেখাচ্ছি এই জায়গায় কি থাকে? কিছু ভাজক টিস্যু থাকে। এই জায়গায় কিছু ভাজক টিস্যু থাকে, আমি দেখাচ্ছি এভাবে, এভাবে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এই জায়গায় এভাবে কিছু ভাজক টিস্যু থাকে। বাইরের দিকে, নট ভিতর, কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র, বাইরের দিকে থাকে। এই দেখো বাইরের দিকে এরকম কিছু ভাজক টিস্যু থাকে। এটা কিন্তু বাইরের দিকে, তাই না? এটা হচ্ছে কেন্দ্র, ভিতরের দিকে দেখাচ্ছে না, বাইরের দিকে। এই যে ভাজক টিস্যুকে আমরা কি নাম দেই? ক্যাম্বিয়াম। ভাজক টিস্যুকে আমরা কি নাম দেই? একটু আগেই তো পড়েছি, শুরুর দিকেই তো পড়েছি, ক্যাম্বিয়াম। কিন্তু এই ক্যাম্বিয়ামটা যেহেতু বাইরের দিকে থাকে এবং এটা যেহেতু গাছের বাকল তৈরি করবে, গাছের বাকলকে আমি বলবো, বা বাইরের দিকের লেয়ারটাকে বলবো কর্ক। তাই এটাকে বলা হয় কর্ক ক্যাম্বিয়াম। দ্যাট মিনস এই কর্ক ক্যাম্বিয়ামগুলো বিভাজিত হয়ে বাইরের দিকে লেয়ারটা, মানে বাকলটা তৈরি করবে। বাকল বা লেয়ার মানে কর্ক, তাই এটার নাম কর্ক ক্যাম্বিয়াম। দ্যাট মিনস ধরে নাও এই ভাজক টিস্যুগুলো এভাবে বিভাজিত হয়ে এই যে গাছের বাকলটা তৈরি করছে, এভাবে বিভাজিত হয়ে এভাবে নতুন নতুন কোষ তৈরি করতেছে। দেখো নতুন নতুন কোষ তৈরি করে এই যে গাছের যে বাইরের দিকে লেয়ার, এই বাইরের দিকে লেয়ারটা তৈরি করতেছে, এই বাইরের দিকে লেয়ারটা তৈরি করতেছে, এই বাইরের দিকে এভাবে লেয়ারটা তৈরি করতেছে, এই এভাবে গায়ের দিকে লেয়ারটা তৈরি করতেছে কে? কর্ক ক্যাম্বিয়াম। কারণ ক্যাম্বিয়াম থেকেই ভাজক টিস্যু থেকে বিভাজনের কারণেই তো কিছু সৃষ্টি হবে। এখন কেন্দ্রর দিকে আসো, এই কেন্দ্রতে থাকে ভাস্কুলার বান্ডেল বা ফেসিকুলার বান্ডেল। শুরুর দিকেই পড়েছি, মনে করে দেখো, আমি শুরুর দিকে একটা পিকচার রেখে দিয়েছিলাম যেখানে জাইলাম ছিল, ক্যাম্বিয়াম ছিল, ফ্লোয়েম ছিল। তাহলে এই দেখো সেই পিকচারটা, এই যে এখানে একটা ভাস্কুলার বান্ডেল, 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 এই যে এখানে একটা ভাস্কুলার বা ফেসিকুলার বান্ডেল, এবং এই জাইলেম ফ্লোয়েমের মাঝখানে আছে ক্যাম্বিয়াম। জাইলেম ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম, জাইলেম ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম, জাইলেম ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম। শুরুর দিকে পড়েছি না, তাই বুঝে যাওয়ার তো কথা। জাইলেম ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম, জাইলেম ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম। তো এই যে যেটা এটা কি বলতো? এটা হচ্ছে বান্ডেল। এটা হচ্ছে কি বান্ডেল? কি বান্ডেল? ভাস্কুলার বান্ডেল বা ফেসিকুলার বান্ডেল। আমি এখানে ফেসিকুলার শব্দটা লিখতেছি, ফেসিকুলার যে কথা, ভাস্কুলার একই কথা। এইবার দেখো, এখন এগুলো কি এভাবে পৃথক থাকবে না? এই যে জাইলেম ফ্লোয়েমের মাঝখানে যে ক্যাম্বিয়াম আছে এবং এই জাইলেম ফ্লোয়েমের মাঝখানে যে ক্যাম্বিয়াম আছে, এই দুইটা একসাথে কানেক্টেড থাকবে আরেকটা ভাজক দিয়ে, ক্যাম্বিয়াম দিয়ে। এই দুইটা ভাস্কুলার বান্ডেল বা ফেসিকুলার বান্ডেল কানেক্টেড হবে আরেকটা ক্যাম্বিয়াম দিয়ে।
এই দুইটা কানেক্টেড হবে আরেকটা ক্যাম্বিয়াম দিয়ে, এই দুইটা কানেক্টেড হবে আরেকটা ক্যাম্বিয়াম দিয়ে। দ্যাট মিনস দেখো দুইটা ভাস্কুলার বান্ডালের মাঝখানে কি আছে? ক্যাম্বিয়াম আছে। আর দুইটার মধ্যবর্তীকে বলা হয় ইন্টার। দুইটার মধ্যবর্তীকে কি বলে? ইন্টার। আর ভাস্কুলারকে বলা হয় ফেসিকুলার, আর এটাকে বলা হয় ক্যাম্বিয়াম। তাই এটাকে বলা হয় ইন্টার ফেসিকুলার ক্যাম্বিয়াম। আশা করি এই ইন্টার ফেসিকুলার ক্যাম্বিয়াম কি বুঝতে পারছো? যেটা হচ্ছে দুইটা ফেসিকুলার বান্ডেলের মাঝখানে যে ভাজক কোষ থাকে, যেহেতু দুইটার মধ্যবর্তী তাই ইন্টার, ভাস্কুলার মানে ফেসিকুলার, আর এটা হচ্ছে ক্যাম্বিয়াম, তাই ক্যাম্বিয়াম। আশা করি তোমাদেরকে কর্ক ক্যাম্বিয়াম বোঝাতে পারছি এবং ইন্টার ফেসিকুলার ক্যাম্বিয়ামও বোঝাতে পারছি। দ্যাট মিনস এই কর্ক ক্যাম্বিয়াম এবং ইন্টার ফেসিকুলার ক্যাম্বিয়ামের কারণে উদ্ভিদ পাশ দিয়ে বৃদ্ধি পায়। এরকম পাশ বরাবর, এই যে পাশ বরাবর বৃদ্ধি পায়, যেটা হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। পরীক্ষায় আসতে পারে কিন্তু যে পার্শ্বীয় ভাজক টিস্যুর দুইটা উদাহরণ। আশা করি তোমাদেরকে পার্শ্বীয়টা আমি বুঝাইতে পারছি। এইবার আসো শীর্ষস্থ ভাজক টিস্যু, এগুলা শীর্ষ। আচ্ছা তোমাকে বলো এই জায়গায় কোনো প্রশ্ন আছে নাকি আমাকে একটু বলো, আমি শীর্ষস্থটা তোমাদেরকে বোঝাচ্ছি। এই জায়গায় কোনো প্রশ্ন আছে কিনা একটু বলো, আমি তোমাদেরকে শীর্ষস্থটা বোঝাচ্ছি। জাস্ট এই জায়গায় প্রশ্ন আছে কিনা বলো, আমি মুছে দিচ্ছি। একটু বলো প্রশ্ন আছে কিনা। আলহামদুলিল্লাহ বলছো, বাকিরা বলো। না ভাইয়া প্রশ্ন নেই। ওকে, দেখো আমরা এতক্ষণ ধরে শুধুমাত্র পার্শ্বীয় ভাজক টিস্যু নিয়ে আলোচনা করছি। এখন তো বাকি আছে শীর্ষস্থ। পার্শ্বীয় উল্টো হচ্ছে শীর্ষস্থ। শীর্ষস্থ মানে কি? একদম সোজা শীর্ষে থাকবে। আমি বলছিলাম কিন্তু শীর্ষস্থ যে কথা, প্রাইমারি একই কথা। একটু আগে আমরা প্রাইমারি শিখছি না শুরুর দিকে? প্রাইমারি যেটা, শীর্ষস্থ যেটা। দ্যাট মিনস এখানে বোঝাই যাচ্ছে শীর্ষস্থ কেন বলতেছে, কারণ এটা মূল বা কাণ্ডের বা শাখা প্রশাখার শীর্ষে থাকে, বা শাখার কোথায় থাকে? শীর্ষে থাকে। শীর্ষে থাকে বিধায় তো কি বলছি? শীর্ষস্থ বলছি, তাই না? এবং এটার কারণে উদ্ভিদ কিন্তু লম্বাই বাড়ে। দেখো এদিক দিয়ে যদি বিভাজিত হয় তাহলে আরো লম্বাই বাড়বে, আরো বিভাজিত না আরো লম্বাই বাড়বে, তাহলে সেম প্রাইমারির মতো। দ্যাট মিনস উদ্ভিদ কিসে বৃদ্ধি পায়? উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি পায় কার কারণে? শীর্ষস্থর কারণে। দেখছো শীর্ষস্থের কারণে যদি দৈর্ঘ্যতে বুঝতে পারছি। আমি একটু আগে বলছি না শীর্ষ যে প্রাইমারি যে কথা, শীর্ষস্থ একই কথা। তার মানে আমি বলতে পারি এরা হচ্ছে প্রাইমারি টিস্যু। তার মানে আমি বলতে পারি এরা প্রাইমারি টিস্যু। দেখো শীর্ষস্থ যে কথা, প্রাইমারি একই কথা। আচ্ছা তোমরা একটু আগে দেখো পার্শ্বীয় ভাজকের কোষটা আমি আয়তাকার বলছি, মনে রাখবা। শীর্ষস্থর যে কোষ এগুলা কিন্তু গোল, কোষের গঠন গোলাকার, গোল গোল। কোষের গঠন কিরকম? গোলাকার। আচ্ছা তোমরা আমাকে বলো শীর্ষস্থ ভাজক টিস্যু যদি বিভাজন ঘটে উদ্ভিদ লম্বাই বৃদ্ধি পাবে না? আর আমি একটু আগেই বলছি লম্বাই বাড়া মানে উদ্ভিদ বড় হওয়া। আর আমি এটাও বলছি বড় হওয়া মানে পরিস্ফুটন। দ্যাট মিনস শীর্ষস্থ ভাজক টিস্যু পরিস্ফুটনের সাথে যুক্ত, পরিস্ফুটনের সাথে যুক্ত। দেখছ, বুঝে বুঝে পড়তে হবে। পরিস্ফুটনের সাথে যুক্ত কেন? কারণ শীর্ষস্থর কারণেই তো উদ্ভিদ লম্বা হচ্ছে, আর লম্বা হওয়া মানে বড় হওয়া, বড় হওয়া মানে পরিস্ফুটন। এখন তোমরা আমাকে বলো প্রাইমারি শব্দটার অর্থ কি? প্রাথমিক না? তাই আমরা বলতে পারি শীর্ষস্থ ভাজক টিস্যু প্রাথমিক বৃদ্ধির সাথে যুক্ত, প্রাথমিক বৃদ্ধির সাথে যুক্ত। প্রাইমারি মানে কি? প্রাথমিক। প্রাইমারি স্কুল মানে কি? প্রাথমিক বিদ্যালয়। দ্যাট মিনস প্রাথমিক বৃদ্ধির সাথে যুক্ত শীর্ষস্থ ভাজক টিস্যু। দেখছো এগুলো আমরা পড়লে মনে হবে যে মুখস্থ করতেছি, কিন্তু আসলে যেগুলো বুঝে বুঝে পড়া যায় সেটা কি আমরা জানি? যেগুলো বুঝে বুঝে পড়া যায়, এগুলো যে বুঝে বুঝি পড়া যায় আমরা জানি। এই দুইটা জিনিস শিখে ফেলছি, শীর্ষস্থ শিখে ফেলছি, পার্শ্বীয় শিখে ফেলছি। তোমরা কি করতে পারো? এই দুইটার মধ্যে ডিফারেন্স বের করতে পারবা। বইয়ে আছে দেখবা ডিফারেন্স,
দেখো আমি কিন্তু যা যা লিখে দিছি এগুলোই কিন্তু ডিফারেন্স। দেখবা যে পার্শ্বীয়টা গঠন হচ্ছে আয়তাকার, একটা ডিফারেন্স এখানে আছে। পরিস্ফুটনের সাথে যুক্ত নয় হচ্ছে পার্শ্বীয়, আরেকটা ডিফারেন্স। এটা হবে গৌণ, ওইটা হবে গৌণ বৃদ্ধির সাথে যুক্ত, কিন্তু এটা প্রাথমিক বৃদ্ধির সাথে যুক্ত। ডিফারেন্স অলরেডি আমি তোমাদেরকে দিয়েই দিছি, তোমরা জাস্ট বই দেখবা আর নোট করবা। ডিফারেন্স আমি দিয়েই দিছি, ডিফারেন্স দিয়েই দিছি, এখানেই তো ডিফারেন্স। ওইটার সাথে এটা কম্পেয়ার করো, ডিফারেন্স পেয়ে যাওয়া, একটাও মিলবে না, তো ডিফারেন্স। এখন বাকি আছে ইন্টার ক্যালোরি বা নিবেশিত, এটার সাথেও কিন্তু এই দুইটা ডিফারেন্স করা যাবে। কিভাবে সেটা আমরা বুঝবো। তাহলে আমরা এখানে কি লিখছি, ইন্টার ক্যালোরি একটু ধৈর্য ধরো, অনেকে একটু একটু মানে আস্তে আস্তে পড়াচ্ছি, তো এই জিনিসগুলো যদি আস্তে আস্তে না পড়ে তোমরা বুঝবা না। ইন্টার ক্যালোরি এটা আমি এখানেই বুঝাই দিছি। দেখো তো, দুটি স্থায়ী টিস্যুর মধ্যবর্তী যে ভাজক টিস্যু তাই হচ্ছে ইন্টার ক্যালোরি। তাহলে লিখো, পরীক্ষায় আসবে, কাকে বলে আসবে, তাহলে কি লিখবে এখানে দেখে দেখে বলো। দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে যে ভাজক টিস্যু থাকে ওটাই হচ্ছে ইন্টার ক্যালোরি। একটু আগেই বুঝিয়ে দিছি, শুরুর দিকেই আমরা বুঝিয়ে দিছি। এখন আমি বলছিলাম ইন্টার ক্যালোরি কিভাবে সৃষ্টি হয়। এই যে শীর্ষস্থ ভাজক টিস্যু যেটা দেখতেছ, এখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এটা, এই যে শীর্ষস্থ থেকে বিচ্ছিন্ন হয়ে এটা সৃষ্টি হয়েছে। তাহলে আমরা বলতে পারি শীর্ষস্থ ভাজক টিস্যু থেকে বিচ্ছিন্ন হয়ে যে ভাজক টিস্যু দুটি স্থায়ী টিস্যুর মধ্যবর্তী জায়গায় অবস্থান করে তাই হচ্ছে ইন্টার ক্যালোরি বা নিবেশিত ভাজক টিস্যু। শীর্ষস্থ ভাজক টিস্যু থেকে বিচ্ছিন্ন হয়ে যে ভাজক টিস্যু দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত তাকে বলে ইন্টার ক্যালোরি। দ্যাট মিনস আমরা এখানে এই কথাটা লিখলে তোমরা মাইন্ড করবা কিনা যে শীর্ষস্থ ভাজক টিস্যু থেকেই কিন্তু এই নিবেশিত ভাজক টিস্যু সৃষ্টি। শীর্ষস্থ ভাজক টিস্যু বিচ্ছিন্ন হয়েই কিন্তু এটা সৃষ্টি হয়েছে। দ্যাটস মিনস এখান থেকে এটার উৎপত্তি। বইয়ে আছে, বইয়ে আছে, আমি লিখে দিচ্ছি না, আর বইয়ে আছে। দেখবা শীর্ষস্থ ভাজক টিস্যু বিচ্ছিন্ন হয়ে নিবেশিত ভাজক টিস্যু সৃষ্টি। এখন তোমরা আমাকে বলো শীর্ষস্থ ভাজক টিস্যু হচ্ছে প্রাইমারি টিস্যু, তাহলে বলো ইন্টার ক্যালোরি কি প্রাইমারি টিস্যু হবে কিনা। তোমরা আমাকে বলো, যেহেতু শীর্ষস্থ ভাজক টিস্যু থেকে ইন্টার ক্যালোরির সৃষ্টি, তাই কিনা? আমি তো এটাই বলছি, শীর্ষস্থ থেকেই তো এটা হয়েছে, বিচ্ছিন্ন হয়ে তো এটা সৃষ্টি হয়েছে। তাহলে শীর্ষস্থ যেহেতু প্রাইমারি, তাহলে তার সন্তান এখান থেকে সৃষ্টি হয়েছে, তাই সন্তান বলতেছি, সে ইন্টার ক্যালোরি কি প্রাইমারি হবে কিনা? অবশ্যই প্রাইমারি হবে। দ্যাট মিনস ইন্টার ক্যালোরি প্রাইমারি। কিন্তু তোমাদের বইয়ে দেখবা পার্শ্বীয়তে যা লিখছে আর ইন্টার ক্যালোরিতে যা লিখছে পুরাটাই ভুল। তোমরা কি করবা, ইন্টারচেঞ্জ করে দিবা। ইন্টার ক্যালোরির পার্থক্যগুলা তোমরা পার্শ্বীয়তে বসাবা, আর পার্শ্বীয়র পার্থক্যগুলা ইন্টার ক্যালোরিতে বসাবা, এভাবে পাল্টাই দিবা। বইয়ে কি করবা জানো, বইয়ে পার্শ্বীয় যেটা লিখছে পার্শ্বীয়টা কেটে দিয়ে ওখানে ইন্টার ক্যালোরি লিখবা, আর এদিকে ইন্টার ক্যালোরি যেটা লিখছে সেটা কেটে দিয়ে পার্শ্বীয় লিখে দিবা, তাহলে সলভ হয়ে গেছে। বইয়ে ভুল আছে, বইয়ে পার্শ্বীয় যেটা সেটা ইন্টার ক্যালোরি হবে। ওই পার্থক্য তোমরা আছে না, পার্থক্যটা দেখো। ইন্টার ক্যালোরির জায়গায় তোমরা পার্শ্বীয় লিখে দিবা, আর পার্শ্বীয়র জায়গায় তোমরা ইন্টার ক্যালোরি লিখে দিবা, তাহলে সলভ হয়ে গেছে। নাহলে বলবা যে ভাইয়া ভুল পড়াচ্ছে, বলবা যে ভাইয়া ভুল পড়াচ্ছে, কারণ বইয়ে তো উল্টা কথা বলছে। আসলে বই উল্টা লিখছে। তোমরা পার্শ্বীয়র জায়গায় ইন্টার ক্যালোরি লিখে দিবা, আর ওইটা কি, ওইটা হচ্ছে তোমার ইন্টার ক্যালোরির জায়গায় পার্শ্বীয় লিখে দিবা, তাহলে সলভ, তাহলে দেখবো সলভ হয়ে গেছে। দ্যাট মিনস এরা কিন্তু প্রাইমারি টিস্যু, বিকজ শীর্ষস্থ ভাজক টিস্যুও প্রাইমারি টিস্যু, আর এখান থেকে যেহেতু এখানে সৃষ্টি হয়েছে তাই এটা প্রাইমারি টিস্যু। এইবার তোমরা আমাকে বলো, শীর্ষস্থ ভাজক টিস্যু যেহেতু লম্বাই বৃদ্ধি পায়, এটার কারণে যেহেতু উদ্ভিদ বড় হয়, লম্বা বৃদ্ধি পায়, তার মানে আমরা এটাও বলতে পারি ইন্টার ক্যালোরির কারণেও উদ্ভিদ লম্বাই বৃদ্ধি পায়, বিকজ ইন্টার ক্যালোরি শীর্ষস্থ থেকে তৈরি হয়েছে। শীর্ষস্থের কারণে যদি লম্বাই বৃদ্ধি পায়, তাহলে ইন্টার ক্যালোরির কারণেও কিন্তু লম্বাই বৃদ্ধি পাবে, স্বাভাবিক স্বাভাবিক। তাহলে ইন্টার ক্যালোরির কারণে উদ্ভিদ লম্বাই বৃদ্ধি পায়। দেখো বুঝার জিনিস, ইন্টার ক্যালোরির কারণে কি উদ্ভিদ লম্বায় বৃদ্ধি পায়। ওকে, সো এটা হচ্ছে কথা। ইন্টার ক্যালোরির যে কোষের গঠন
ইন্টার ক্যালোরির কোষের গঠনটা কিন্তু লম্বাটে, লম্ব। দেখো যেহেতু লম্বার সাথে এর কানেকশন, তাই এর কোষগুলো কি হয়, লম্বাটে হয়। তাহলে এর কোষগুলো কিরকম, লম্বাটে। এখন তোমরা আমাদেরকে বলো শীর্ষস্থ ভাজক টিস্যু যেহেতু প্রাইমারি যেহেতু প্রাথমিক, তাহলে এটা যেহেতু প্রাথমিক বৃদ্ধির সাথে যুক্ত, তাহলে ইন্টার ক্যালোরিও প্রাথমিক বৃদ্ধির সাথে যুক্ত থাকবে না? কেন বলো তো? কারণ শীর্ষস্থ মানেই তো ইন্টার ক্যালোরি। তাহলে শীর্ষস্থ ভাজক টিস্যু যেহেতু প্রাথমিক বৃদ্ধির সাথে যুক্ত, বিকজ প্রাইমারি, তাহলে ইন্টার ক্যালোরিও কিন্তু প্রাইমারি বৃদ্ধির সাথে যুক্ত। এই জিনিসগুলো তোমরা দেখো, মুখস্থ করার কিছু নাই, মুখস্থ করার কিছু নাই, মুখস্থ করার কিছু নাই। এগুলো একটু কি রাখবা, মাথায় রাখবা। এগুলো একটা কি রাখবা, মাথায় রাখবা। এখন এটা মাথায় রাখবা যে শীর্ষস্থ ভাজক টিস্যুর কারণে তো উদ্ভিদের পরিস্ফুটন হয়, বাট ইন্টার ক্যালোরির কারণে উদ্ভিদের পরিস্ফুটন হয় না। এটা মাথায় রাখবা, বিকজ শীর্ষস্থ থেকে এটা বিচ্ছিন্ন হয়ে গেছে। সো এটা তেমন পরিস্ফুটনের সাথে যুক্ত থাকে না। অ্যাকচুয়ালি আমরা ডিরেক্টলি পরিস্ফুটনের সাথে যুক্ত বলবো শীর্ষস্থকে আমরা পরিস্ফুটনের সাথে যুক্ত বলবো, পার্শ্বীয়কেও বলবো না, ইন্টার ক্যালোরিকেও বলবো না, পরিস্ফুটনের সাথে যুক্ত নয়। ঠিক আছে, শেষ। তার মানে আমরা কিন্তু তিনটা জিনিস ক্লিয়ার করছি তোমাদেরকে, শীর্ষস্থ, পার্শ্বীয় আর হচ্ছে ইন্টার ক্যালোরি। তোমাদের বইয়ে দেখবা এই তিনটা পার্থক্য দিয়ে একটা ছক দিছে। এই ছকটাই এতক্ষণ ধরে আমি তোমাদেরকে বুঝাইছি, এবং এই ছকে এডিট করে নিবেশিতর জায়গায় পার্শ্বীয় লিখে দাও, পার্শ্বীয়র জায়গায় নিবেশিত লিখে দাও, কারণ ভুল হয়েছে এখানে, বই একটু ভুল করছে। সো আশা করি তোমরা এটা সমাধানটা পাইছো। সো অবশ্যই এই পার্থক্যটা শিখবা, ডিফারেন্সটা শিখবা। কিসের ডিফারেন্স? শীর্ষস্থ, পার্শ্বীয়, আর এটা হচ্ছে ইন্টার ক্যালোরি ডিফারেন্স। আর ওই জায়গাটা একটু সলভ করে ফেলবা, ওইটা কেটে পার্শ্বীয় বসাই দিবা, পার্শ্বীয় জায়গায় ইন্টার ক্যালোরির জায়গায় পার্শ্বীয় বসাই দিবা। এটা একটু এডিট করবা। শেষ, অনেক কাহিনী করলাম না? উৎপত্তি অনুসারে শেষ, অবস্থান অনুসারে শেষ। এখন আমাদেরকে যেটা সম্বন্ধে জানতে হবে সেটা হচ্ছে কোষ বিভাজন অনুসারে। কোষ বিভাজন তল অনুসারে। দেখো এটা একদম সোজা, কোষ বিভাজন তল অনুসারে, এটা একদম সোজা। কোষ বিভাজন তল অনুসারে একদম সোজা। সেটা হচ্ছে 1 নাম্বার মাস ভাজক টিস্যু। দেখো তোমরা কোষ বিভাজন তো বুঝো, বাট তল শব্দটা বললে অনেকে বুঝো না। তো আমি বোঝার জন্য তোমাদেরকে অবশ্যই বলবো যে জিনিসটা কি। তো মাস ভাজক টিস্যু, এই মাস শব্দটার অর্থ কি তোমরা জানো? আমরা মাস শব্দটা তখনই ইউজ করি যখন কোনো একটা জিনিস বা কোনো একটা জিনিস অঘন হয়, ঘনত্ব বেশি বুঝে, ঘনত্ব। যেমন আমরা যদি বলি যে বাংলাদেশ হচ্ছে একটা ঘনত্ব বহুল দেশ, মানে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব বেশি, তার মানে বাংলাদেশের যে জনসংখ্যার যে মাস, দেখো মাস মানে ঘনত্ব, এই জনসংখ্যার যে মাস, এই মাসটা অনেক বেশি, মানে ঘনত্ব বোঝাচ্ছে, ঘনত্ব বেশি বাংলাদেশে। কেন? কারণ বাংলাদেশের মানুষ খুব মানে গিজাগিজি করে থাকে, মানে জনসংখ্যার ঘনত্বটা বেশি, জায়গা ছোট, বাট মানুষ অনেক বেশি। সো এই যে মাস ভাজক টিস্যু, এইটা কি আমি বুঝাচ্ছি, এটা হচ্ছে কোষ বিভাজনের তল। যেমন ধরে নাও এটা হচ্ছে একটা বৃত্ত, এটা হচ্ছে একটা বৃত্ত, আর এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এখন এই বৃত্তে আমরা অনেকগুলো তল হিসাব করতে পারবো। একটা আমরা এরকম একটা তল হিসাব করতেছি, দেখো এদিক দিয়ে একটা তল হিসাব করতেছি, কাল্পনিক তল হিসাব করতেছি। এখন এই তল বরাবর অনেকগুলো কোষ বিভাজিত হবে। দেখো এই তল বরাবর এরকম কোষ বিভাজন হচ্ছে, দেখো এই যে কোষ বিভাজন, এই তল অনুযায়ী কোষ বিভাজন হয়েছে, খেয়াল করছো? এখন আমরা শুধু এই তলটা হিসাব না করে যদি এবার এদিক দিয়ে একটা তল হিসাব করি, তাহলে এই তল বরাবরও কিন্তু বিভাজন সম্ভব। আবার এদিক দিয়ে যদি একটা তল কল্পনা করি, এই তল বরাবরও কিন্তু বিভাজন সম্ভব, কোষ বিভাজন। এভাবে যত অনেকগুলো তল হিসাব করা যাবে, এভাবে
এভাবে অনেকগুলো কোষ বিভাজন ঘটবে, অনেকগুলো কোষ এভাবে একসাথে জড়ো হবে। তোমার কি মনে হচ্ছে না এই জায়গায় অনেকগুলো কোষ একদম লেগে লেগে আছে? তাহলে আমি কি বলতে পারি না এই জায়গায় যে কোষের ঘনত্বটা অনেক বেশি, কোষের ঘনত্বটা অনেক বেশি। সো এখানে দুইটা ঘটনা ঘটছে। একটা হচ্ছে মাসবাচক টিস্যুতে যে কোষ বিভাজনটা ঘটছে সেটা সব তলে ঘটছে। আমি এদিক দিয়ে একটা তল কল্পনা করছি, এদিক দিয়ে ঘটছে, এদিক দিয়ে তল কল্পনা করছি, এদিক দিয়ে ঘটছে, এদিক দিয়ে ঘটছে, এদিক দিয়ে ঘটছে, এদিক দিয়ে, সব তলে ঘটছে। দ্যাট মিনস মাসবাচক টিস্যু কোষ বিভাজন সব তলে ঘটে, সব তলে বিভাজিত হয়। সব তলে কি হয়? বিভাজিত হয়। সব তলে কি হয়? বিভাজিত হয়। এটা মাথায় রাখবা, সব তলে কোষের বিভাজন ঘটে। দেখছো তো আমি কতগুলো তল হিসাব করছি, সব জায়গায় করছি, ঠিক আছে? দ্যাট মিনস এই যে কোষগুলা একসাথে জড়ো হয়ে একটা পুঞ্জ গঠন করছে, একটা মাস গঠন করছে, এটাকে বলা হয় কি? কোষ পুঞ্জ। কোষ পুঞ্জ গঠন করছে। কি গঠন করছে? কোষ পুঞ্জ। সরি, একটু দুঃখিত। কি গঠন করছে? কোষ পুঞ্জ গঠন করছে। এদিক দিয়ে দেখা একদম ঘন হয়ে গেছে। এখন আমরা বলতে পারি যে মাসের কাজটা কি? মাস মানে দলা, দলা মানে ঘনত্ব। দ্যাট মিনস এটার কারণে উদ্ভিদ ঘনত্বে বৃদ্ধি পায়। খুব ইম্পর্টেন্ট একটা লাইন। এটার কারণে উদ্ভিদ ঘনত্বে বৃদ্ধি পায়। ঘনত্ব মানে মাস, মাস মানে দলা, দলা মানেই ঘনত্ব। এখন এটা আমরা কোন কোন জায়গায় পাবো? এটা আমরা ভ্রূণে পাবো, ভ্রূণে, ভ্রূণে পাবো। দেখো ভ্রূণ কিন্তু এরকম হয়, কিন্তু খেয়াল রাখবা। তারপর আমরা এটা রেণুথলিতে পাবো। এক্সাম্পলগুলো মনে রাখলেও না রাখলেও চলে। আমরা এগুলো অ্যান্ডোস্পার্মে পাবো, এই ধরনের বিভাজন অ্যান্ডোস্পার্মে পাবো, বাজক টিস্যু। মজ্জাতে পাবো, এগুলো তোমরা হয়তো এখন চিনবা না, তো চিনার দরকারও নাই। কর্টেক্সও পাবো, এগুলো না জানলেও চলে। জাস্ট তোমাকে বুঝতে হবে বাজক টিস্যু সব তলে বিভাজিত হয়, কোষ পুঞ্জ গঠন করে, একটা পুঞ্জ গঠন হয়েছে, দেখো একটা দলা গঠন হয়েছে, এবং উদ্ভিদ ঘনত্বে বৃদ্ধি পায়। যেরকম জনসংখ্যার ঘনত্ব বেশি, এখানে কোষের ঘনত্ব বেশি। এটা হচ্ছে মাস। মাসের পর যেটা সেটা হচ্ছে, মাসের পর যেটা সেটা হচ্ছে প্লেট ভাজক টিস্যু। প্লেট, দেখো প্লেট, প্লেট শব্দটা তোমরা আমরা অনেকেই তোমরা চিনো। প্লেট শব্দটা তো তোমরা অনেকে চিনো। প্লেট, প্লেট মানে প্লেট, প্লেট মানে প্লেট, প্লেট তো আমরা চিনি। এখন মাস ভাজক টিস্যু কিন্তু সব তলে বিভাজিত হয়, কিন্তু প্লেট ভাজক টিস্যু সব তলে বিভাজিত হবে না। প্লেট ভাজক টিস্যু শুধু দুটি তলে বিভাজিত হবে। দুটি তলে, দুটি তলে বিভাজিত হবে, মাত্র দুটি তলে। কিভাবে ভাইয়া? তোমরা যদি একটা পাতা হিসাব, একটা যদি পাতা নাও, পাতা, পাতা যদি নাও, পাতার কিন্তু আমরা হিসাব রাখলে দুইটা তল কল্পনা করতে পারি। এটা যদি আমার পাতা হয়, এটা যদি পাতা হয়, পাতার আমরা দুইটা তল কল্পনা করতে পারি। একটা হচ্ছে লম্ব বরাবর একটা তল, যেদিক দিয়ে পাতাটা লম্বাই বাড়বে, বড় হবে। আর এটা হচ্ছে পাশ বরাবর একটা তল, যেদিক দিয়ে পাতা পাশ দিয়ে বাড়বে। তাহলে পাতা লম্ব বরাবরও বাড়বে, পাশ বরাবরও বাড়বে, দুইটা তল বরাবর বাড়বে। আর পাতা, পাতা কিন্তু অনেকটা প্লেটের মতো। প্লেটও যেরকম তোমার ফ্ল্যাট হয়, পাতাও কিন্তু সেরকম ফ্ল্যাট হয়, তাই না? সো আমি যদি একটু দেখাই, আমি ব্যাপারটা তোমাদেরকে বোঝাচ্ছি। ধরো না এটা একটা ছোট পাতা, এই দেখো একদম ছোট পাতা, এই দেখো এটা হচ্ছে একদম ছোট পাতা। এই ছোট পাতাটা বিভাজন ঘটবে কখন? যখন এই ছোট পাতাটা এভাবে, এই দেখো এই ছোট পাতাটা এভাবে বড় হয়ে গেল। দেখো এই দেখো বড় হয়ে গেল, ছোট ছিল এরকম বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে এবং পাশ বরাবর বাড়ছে। তাহলে এদিক দিয়ে যদি একটা তল কল্পনা করো, এদিক দিয়ে কোষ বিভাজনের কারণে কিন্তু লম্বায় বৃদ্ধি পাচ্ছে, লম্ব বরাবর। দেখো লম্ব বরাবর কোষ বিভাজনের কারণে, লম্ব বরাবর কোষ বিভাজনের কারণে পাতাটা লম্বায় বাড়ছে। আরেকটা হচ্ছে পাশ বরাবর বিভাজনের কারণে, এই বরাবর, এই বরাবর বিভাজনের কারণে কিন্তু পাতা পাশ দিয়েও বাড়ছে। তাহলে এই বরাবর বিভাজনের কারণে কিন্তু পাতা পাশ দিয়েও বাড়ছে। তার মানে এখানে কয়টা তলে বাড়ছে? দুইটা তলে। তাই আমরা বলি এটা প্লেট ভাজক টিস্যু। আর প্লেট ভাজক টিস্যু যেহেতু দুইটা প্লেটে,
দুটি তলে বিভাজিত হয় এবং এটা প্লেটের মতো লাগে, তাই আমরা এখানে বলবো এখানকার যে কোষগুলা প্লেটের মতো সজ্জিত হয়। কোষগুলা প্লেটের মতো সজ্জিত হয়। এবং মনে রাখবা এটার কারণে উদ্ভিদ কিসে বৃদ্ধি পায়? এটার কারণে উদ্ভিদ আয়তনে বৃদ্ধি পায়। খুবই ইম্পর্টেন্ট একটা আয়তন। দেখো পাতা ছোট ছিল, ছোট থেকে বড় হয়ে গেছে, দ্যাট মিনস এটা তো পাতার আয়তন বৃদ্ধি পেয়েছে, বোঝা যাচ্ছে। দুটি তলে বিভাজন হয়েছে, একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ঠিক আছে, এভাবে বিভাজিত হয়েছে। কিন্তু সো আমরা বলতে পারি আয়তনে বৃদ্ধি পাইছে। সো এক্সাম্পল কি? পাতা আমি দেখালাম এক্সাম্পল। আর এটা হচ্ছে বর্ধিষ্ণু বহিতক। বর্ধিষ্ণু মানে বৃদ্ধি পাচ্ছে আর কি, আর বহিতক মানে তো বহিতক, এটা বোঝাই। প্লেটের পর আমরা যে ভাজক টিস্যু সম্বন্ধে জানবো সেটা হচ্ছে প্লেটের পর হচ্ছে আরেকটা হচ্ছে রিব ভাজক টিস্যু। এখন দেখো রিব ভাজক টিস্যু শুধুমাত্র একটি তলে বিভাজিত হয়, আস্তে আস্তে কমতেছে, যত যাচ্ছে তত কমতেছে। দেখো রিব শব্দটার অর্থ কি জানো কিনা? রিব শব্দটার অর্থ হচ্ছে বুকের পাঁজর। তোমরা কি জানো যে বুকের পাঁজর কিরকম? বুকের পাঁজর হচ্ছে এরকম কতগুলো পরশুকা দিয়ে সৃষ্টি, এরকম কতগুলো রেখা থাকে, এরকম একটা রেখা, 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 একটা রেখা, জাস্ট এরকম একটা রেখা, এভাবেই তো বুকের পাঁজর সৃষ্টি হয়। এবং এই যে দেখতেছো এটা হচ্ছে কয়টা রেখা? রেখার মতো না, একটা রেখা, এটাও 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 একটা রেখা। তো এরকম রেখা বরাবর বা বুকের পাঁজরের যে পরশুকাগুলো আছে, পরশুকার মতো বিভাজিত হয় বিদায় এটাকে বলা হচ্ছে রিব। রিব মানে বুকের পাঁজর। বুকের পাঁজরে কি থাকে? পরশুকা থাকে। পরশুকা হচ্ছে একটা রেখা। তাহলে একটা তলেই তো বিভাজন হচ্ছে। ধরে নাও এটা হচ্ছে আমার রেখা, এই একটা রেখা বা একটা তল, এই একটা তল বরাবর শুধু কোষ বিভাজিত হবে। এই একটা তল বরাবর কোষের বিভাজন ঘটছে, জাস্ট একটা তল বরাবর। এটাই হচ্ছে রিব ভাজক টিস্যু। দেখো রিব যেরকম একটা রেখা, বুকের পাঁজরের পরশুকা যেরকম একটা রেখা, এটাও একটা রেখা, তাই এটার নাম হচ্ছে রিব ভাজক টিস্যু। আশা করি বুঝতে পারছো কেন এটাকে রিব বলা হচ্ছে। এবং রিব ভাজক টিস্যুর কারণে কোষগুলো কিভাবে সজ্জিত হয়? রৈখিকভাবে, রেখাভাবে। তার মানে আমরা কি বলতে পারি যে রৈখিক সজ্জাগামে এক সারিতে কি করে সজ্জিত হয় কোষগুলো, যার কারণে এগুলোকে দেখতে বুকের পাঁজরের মতো লাগে। এটা মাথায় রাখবা। এটার কারণে কি হয়? এটার কারণে এক সারি কোষ সৃষ্টি হয়। দেখো এক সারি কোষ সৃষ্টি হয়, এক সারি কোষ সৃষ্টি হয়, এক সারি কোষ সৃষ্টি হয়। যেমন এক্সাম্পল হচ্ছে বর্ধিষ্ণু মূল। তারপর আমরা বলতে পারি আরেকটা হচ্ছে কি কাণ্ডের মজ্জারশ্মি। কাণ্ডের, এগুলো সম্বন্ধে এখন জানতে হবে না। হোয়াট ইজ কাণ্ডের মজ্জারশ্মি, হোয়াট ইজ বর্ধিষ্ণু, এগুলো জানতে হবে, এগুলো সামনে আমরা পড়বো। শেষ। তাহলে আমরা কিন্তু কোষ বিভাজন তল অনুযায়ী শিখে ফেলছি। এখন আমাদেরকে শুধু আরেকটা বাকি, সেটা হচ্ছে কাজ অনুসারে। তোমরা কাজ অনুসারে ভালোভাবে পড়বা। এই কাজ অনুসারে থেকে মেডিকেলে প্রশ্ন আসছিল। যে লাস্ট ওয়ানটা আছে, এই লাস্ট ওয়ানটা হচ্ছে কাজ। কাজ অনুসারে কিন্তু ভাজক টিস্যু তিন ধরনের। কাজ অনুসারে ভাজক টিস্যু কিন্তু তিন ধরনের, প্রোটোডার্ম, তারপর আরেকটি হচ্ছে প্রোক্যাম্বিয়াম, আরেকটি হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। কাজ অনুসারে ব্যাপারটা আমি বোঝাচ্ছি, একদম সোজা ফিগার দিয়ে বোঝাবো। এটা ধরে নাও একটা মূল, তোমরা মূল তো বুঝো, এটা একটা মূল। বা তুমি ধরে নাও একটা গাছের কাণ্ড, যে কোনো একটা হলেই চলে। এটা হচ্ছে মূল বা গাছের কাণ্ড। আমরা কি করব? এটা প্রস্থচ্ছেদ করব। প্রস্থচ্ছেদ মানে মূলত গোল করে কাটবো, গোল করে কাটবো, গোল করে কাটবো। তাহলে গোল করে কাটলে এরকম হবে না? এই গোল করে কাটছি, এই যে গোল করে কাটছি। এবং ভিতরে একটা কেন্দ্র থাকবে, এটা হচ্ছে ভিতরে কেন্দ্র, এটা কেন্দ্র, আর এটা হচ্ছে বাইরের দিকের অংশ। গোল করে কাটছি, এটা হচ্ছে প্রস্থচ্ছেদ। এখন একটু খেয়াল করো, এটা যেহেতু কেন্দ্রে থাকে ভাস্কুলার বান্ডেল, তোমাদেরকে শিখাইছি। কেন্দ্রে থাকে কি?
ভাস্কুলার বান্ডেল। তাহলে ভাইয়া ভাস্কুলার বান্ডেল তোমাদেরকে আঁকিয়ে দিয়েছিলাম না, কিরকম মনে আছে তো? ভাস্কুলার বান্ডেলগুলো এরকম এরকম এঁকে দিছি না, একটু আগেই তো আঁকছি। এই জাইলেম ফ্লোয়েম এবং মাঝখানে থাকে ক্যাম্বিয়াম, মাঝখানে থেকে ক্যাম্বিয়াম, মাঝখানে থেকে ক্যাম্বিয়াম, মাঝখানে থেকে ক্যাম্বিয়াম, তাই না? আর এটা হচ্ছে জাইলেম, এটা হচ্ছে ফ্লোয়েম, এটাই তো পরিবহন টিস্যু, ঠিক আছে? সো এই জায়গায় এদিকে থাকে ফ্লোয়েম, এদিকে থাকে জাইলেম, তাই তো? সো আশা করি বুঝতে পারতেছো। আচ্ছা যাই হোক, এখন তুমি একটু দেখো এই যে বাইরের দিকে যে অংশটা দেখতেছ, এই যে বাইরের দিকে যে লেয়ারটা দেখতেছ, এই লেয়ারটা হচ্ছে বাইরের ত্বক। তো বাইরের ত্বককে আমরা বলবো বহিত্বক। বহিত্বককে ইংরেজিতে যদি এটা মূলের হয়, এই বহিত্বককে বলবো এপিব্লেমা। কখন? মূল হলে। আর যদি কাণ্ডের হয়, এটা মূল, এটা কাণ্ড। আর যদি কাণ্ডের হয় তখন এটাকে বলবো এপিডার্মিস। কখন? কাণ্ড হলে। স্বাভাবিক, এটা হচ্ছে বাইরের দিকের ত্বক, তাই এটাকে বলবো বহিত্বক বা এপিব্লেমা। মূলের ক্ষেত্রে মূলের বহিত্বক হলে এপিব্লেমা, কাণ্ডের বহিত্বক হলে এপিডার্মিস। ওকে, এখন ভিতরে যে জিনিসগুলো দেখতেছে এগুলো কি? এই যে এই জিনিসগুলো, এগুলো কি? একটু আগে এটাই বললাম, এগুলো হচ্ছে কি ভাস্কুলার বান্ডেল তথা পরিবহন টিস্যু। তার মানে আমি এখানে কি বলতে পারি? এগুলো হচ্ছে জাইলেম, ক্যাম্বিয়াম এবং ফ্লোয়েম, তাই না? পরিবহন টিস্যু আর কি, জাইলেম, ক্যাম্বিয়াম, ফ্লোয়েম। দেখো এটা হচ্ছে ফ্লোয়েম, এটা হচ্ছে মাঝখানেরটা হচ্ছে ক্যাম্বিয়াম, আর এটা হচ্ছে জাইলেম। তাহলে এগুলো হচ্ছে জাইলেম, ক্যাম্বিয়াম, ফ্লোয়েম। এখন খেয়াল করো, এই বহিত্বক এবং এই জাইলেম, ক্যাম্বিয়াম, ফ্লোয়েম, এই যে জিনিসগুলা কে সৃষ্টি করে? ভাজক টিস্যু। কে সৃষ্টি করে? ভাজক টিস্যু। এখন দেখো, এই জাইলেম বলো বা ক্যাম্বিয়াম বলো বা ফ্লোয়েম বলো, এই তিনটা জিনিস যে ভাজক টিস্যু তৈরি করবে, এই তিনটা জিনিস যে ভাজক টিস্যু তৈরি করবে তাকেই বলা হয় প্রোক্যাম্বিয়াম। এখান থেকে মেডিকেলে একটা প্রশ্ন আসছিল যে নিচের কোনটি থেকে, নিচের প্রোক্যাম্বিয়াম থেকে নিচের কোনটি সৃষ্টি হয় না? দেখো, এই প্রোক্যাম্বিয়াম হচ্ছে এমন একটা ভাজক টিস্যু যেখান থেকে জাইলেম, ক্যাম্বিয়াম, ফ্লোয়েম সৃষ্টি হয়। এই তিনটা বাদে যেটা অপশনে থাকবে সেটাই প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্টি হয় না। প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্টি হয় এই তিনটা। দ্যাট মিন্স প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্টি হয় কি? এই জাইলেম, ক্যাম্বিয়াম, ফ্লোয়েম। তাহলে তোমরা বুঝে গেছো হোয়াট ইজ প্রোক্যাম্বিয়াম। প্রোক্যাম্বিয়াম হচ্ছে এমন ধরনের ভাজক টিস্যু যে ভাজক টিস্যু জাইলেম, ফ্লোয়েম এবং ক্যাম্বিয়াম সৃষ্টি করে, এটাকে বলে প্রোক্যাম্বিয়াম। তাহলে কাজ অনুযায়ী আমরা প্রোক্যাম্বিয়ামকে বুঝে গেছি। এইবার আসো বহিত্বক, যেখান থেকে সৃষ্টি হবে, যে ভাজক টিস্যু থেকে সৃষ্টি হবে। বহিত্বক যে ভাজক টিস্যু থেকে সৃষ্টি হবে তাকে আমরা কি বলবো? একদম সোজা, যে ভাজক টিস্যু তাকেই আমরা কি বলবো? তাকে আমরা বলবো প্রোটোডার্ম। দেখো, একটা কথা তোমরা জেনেই রাখো, ডার্ম শব্দটার অর্থ কি? ডার্ম শব্দটার অর্থ হচ্ছে ত্বক। দ্যাট মিন্স বোঝাই যাচ্ছে বহিত্বক বা এপিব্লেমা বা এপিডার্মিস যে ভাজক টিস্যু থেকে সৃষ্টি হবে তাকেই বলবো আমরা প্রোটোডার্ম। তার মানে প্রোটোডার্ম থেকে বহিত্বকের সৃষ্টি হয়। ডার্ম মানে ত্বক। এখন দুইটা জিনিস শিখে ফেললাম। আরেকটা হচ্ছে কি ভিত্তি টিস্যু বা গ্রাউন্ড মেরিস্টেম। একদম সোজা, এই প্রোটোডার্ম আর এই প্রোক্যাম্বিয়াম বাদে মাঝখানে যেটা আছে, খালি জায়গাটা আছে, খেয়াল করছো? এই মাঝখানে খালি জায়গা, এই মাঝখানের খালি জায়গাটা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম বা উদ্ভিদের মূল ভিত্তি, মানে গ্রাউন্ড মেরিস্টেম, তার মানে গ্রাউন্ড মেরিস্টেম মানে হচ্ছে
প্রোটোডার্ম আর প্রোক্যাম্বিয়াম বাদে উদ্ভিদের বাকি যে অংশ আছে, এই বাকি যে অংশে কি কি আছে, যেমন এই বাকি অংশে আছে, তোমরা হয়তো এখন চিনবা না, পরে চিনবা, এখন চেনার দরকার নাই। এই বাকি অংশে আছে কর্টেক্স, এখন চিনবা না বাট পরে চিনবা। এই বাকি অংশ আছে মজ্জা, এখন চিনবা না, পরে চিনবা, ঠিক আছে। এই বাকি অংশ আছে মজ্জারশ্মি ইত্যাদি ইত্যাদি। কর্টেক্স, মজ্জা, মজ্জারশ্মি এখন চিনবা না বা এখন চিনার তো দরকারই নেই, এখন চিনার দরকারই নেই। এটাই হচ্ছে তোমার গ্রাউন্ড মেরিস্টেম। তার মানে আশা করি বুঝতে পারছো যে হোয়াট ইজ গ্রাউন্ড মেরিস্টেম। সেটা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম মানে হচ্ছে যেটা উদ্ভিদের মূল ভিত্তি সৃষ্টি করে। উদ্ভিদের মূল ভিত্তিগুলো কি কি? কর্টেক্স, মজ্জা, মজ্জারশ্মি, এগুলা। তার মানে গ্রাউন্ড মেরিস্টেম হচ্ছে সেই ভাজক টিস্যু, যে ভাজক টিস্যুগুলো উদ্ভিদের মূল ভিত্তি তথা কর্টেক্স, মজ্জা, মজ্জারশ্মি ইত্যাদি সৃষ্টি করে। তার মানে আমরা কাজ অনুসারে 3 প্রকার ভাজক টিস্যু সম্বন্ধে জানছি। প্রোটোডার্ম, যেটা বহিত্বক এপিডার্মিস এপিডার্মিস সৃষ্টি করে। তারপর হচ্ছে প্রোক্যাম্বিয়াম, যেটা জাইলেম, ক্যাম্বিয়াম, ফ্লোয়েম সৃষ্টি করে। আর হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম, যেটা বাকি অংশ সৃষ্টি করে, মানে উদ্ভিদের মূল ভিত্তি তথা কর্টেক্স, মজ্জা, মজ্জারশ্মি আর অনেক কিছু আছে, সেগুলো সৃষ্টি করে। ওটাই হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। এটাই হচ্ছে তোমার ভাজক টিস্যুর প্রকারভেদ। আশা করি তোমাদেরকে আমি ভাজক টিস্যুর প্রকারভেদ ভালোভাবে বোঝাতে পারছি এবং অনেক ডিপে গিয়ে বোঝাতে পারছি, বিকজ এই জিনিসটা আমরা রিডিং পড়ে চলে যাই, সো বোঝার অনেক কিছুই থাকে না। আশা করি তোমরা পারবা। এখন আমি একটু রিভিউ দিয়ে দিই, যেহেতু অনেকক্ষণ ধরে আমি কথা বলতেছি, তোমাদের হয়তো একটু মিলাইতে সমস্যা হইতে পারে। আর আই হোপ তুমি যখন আরেকবার ক্লাসটা দেখবা, তোমার কাছে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে যে আসলে ভাইয়া কী বুঝাইতে চাইছে বা ভাইয়া এখানে কি বেসিক জিনিস পড়াইছে। এটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো আমি বলে দিই আমি কি কি পড়াইছি। আমি আজকে পড়াইছি ভাজক টিস্যুর প্রকারভেদ। ভাজক টিস্যুর প্রকারভেদটা 4টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত। প্রথম ভিত্তিটা হচ্ছে উৎপত্তি, দ্বিতীয় ভিত্তি অবস্থান, তৃতীয় ভিত্তি হচ্ছে তোমার কাজ, এবং চতুর্থ ভিত্তিটা হচ্ছে কোষ বিভাজনের তল। উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু 3 প্রকার ছিল: প্রারম্ভিক, প্রাইমারি, সেকেন্ডারি। অবস্থান অনুযায়ী 3 প্রকার ছিল: শীর্ষস্থ, পার্শ্বীয়, ইন্টারক্যালারি। কোষ বিভাজনের তল অনুসারে 3 প্রকার ছিল: মাস, রিব, প্লেট। এবং কাজ অনুসারে 3 প্রকার: প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। প্রোটোডার্ম থেকে বহিত্বক সৃষ্টি হয়, প্রোক্যাম্বিয়াম থেকে জাইলেম, ফ্লোয়েম, ক্যাম্বিয়াম সৃষ্টি হয়, এবং গ্রাউন্ড মেরিস্টেম থেকে উদ্ভিদের মূল ভিত্তি তথা কর্টেক্স, মজ্জা, মজ্জারশ্মি সৃষ্টি হয়। এগুলো হয়তো এখন চিনবা না, এখন চেনার দরকার নেই, পরে চিনলে হবে। এখন চিনতে গেলে মাথা ওলাই যাবে, এখন চেনার দরকার নেই। কিছু জিনিস এখন না চিনেই ভালো, পরে চেনা ভালো। কারণ এখন এগুলো জানে ভালো, পরের জিনিসটা আস্তে আস্তে বুঝে যাবা। তো তোমরা আমাকে বলো আরও কোনো কিছু জানার আছে কিনা, বা কিছু না বুঝলে আমাকে কমেন্টে বলো। সো আমি আনসার দেওয়ার চেষ্টা করব। সো আমরা লাইফ থেকে বিদায় নিচ্ছি। সো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তৃতীয় ক্লাসে আবার সবার সাথে দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর কিছু যদি জিজ্ঞেস করার থাকে আমাকে তাড়াতাড়ি কমেন্ট করো, আমি কমেন্ট পরে লাইফটা অফ করে দিচ্ছি। ওকে, কারোর প্রশ্ন নাই? তাহলে আল্লাহ হাফেজ।